আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। রসায়নে 25-এ 25 পাইতে হলে এই একটা ক্লাসে তোমাদের যথেষ্ট। এই একটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে সহকারে ইনশাআল্লাহ করো তাহলে তুমি একদম 25-এ 25টা এমসিকিউ তুমি কারেক্ট করতে পারবা। কেন? আজকের এই ক্লাসে যে 300টা এমসিকিউ তোমাদের শেখাবো, এই 300টা এমসিকিউ এমন ভাবে মূল বই, টেস্ট পেপার, গাইড এবং বিগত যে বছরের সালগুলার যতবার বোর্ডে আসছে প্রশ্নগুলা সবগুলাই মিলিয়ে একটা মিশ্রণ করে এমন টপ 300 এমসিকিউ আমি সিলেক্ট করছি, যে 300 এমসিকিউ পড়লে তুমি 25-এ 25 কূপ দিতে পারবা এই রসায়ন এমসিকিউতে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। তোমাকে 25-এ 25 পাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তুমি পরীক্ষা দিয়ে এসে বলবা আলহামদুলিল্লাহ স্যার, আপনি কমন দিয়েছেন, যা দিয়েছেন তাই আসছে। আমি তোমার এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি অবশ্যই ক্লাসটা করো। না ক্লাস না করে গেলে কিন্তু আইসে তুমি আমার ক্লাসটা দেখলে তুমি আফসোস করতে হবে, কেন আমি ক্লাসটা করে গেলাম না। তো ধৈর্য সহকারে তুমি ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ কমন পাইবা এখান থেকে। সকল ভুরেই তুমি এখান থেকে কমন পাবা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে অধ্যায় নাম্বার 3-এর যে সিলেক্ট করছি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা একটু শিখে ফেলবো। তো অধ্যায় 3-এর আমাদের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে আমি তোমাদের সবগুলা সলভ করে দিব ইনশাআল্লাহ। তো এখানে দেখো যে অধ্যায় নাম্বার 3-এ আমাদের ম্যাথটা শুরু করছি। এর আগে আরেকটা অধ্যায় ছিল যেখান থেকে আমরা 61টা প্রশ্ন সিলেক্ট করেছি, 61-এর ভিতর থেকে আসবে। তো প্রথমে আমরা অধ্যায় নাম্বার 3-এরটা শিখে নিব, এরপরে ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় শিখবো আমরা ইনশাআল্লাহ। দেখো 62 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে 62 নাম্বার বলতে অধ্যায় নাম্বার 3-এর 1 নাম্বার প্রশ্ন মনে করো। সেটা বলছে দেখো, নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? অনেকবার আসছে বোর্ডে, অনেকবার আসছে এবং ইম্পর্টেন্ট, যে নিচের কোন আইসোটোপটি চিকিৎসা কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হবে ঘ ফসফরাস 32 আইসোটোপটি। হ্যাঁ, এরপরে 63 নাম্বার হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেসিয়াম 99 এর ক্ষেত্রে। 99 এর ক্ষেত্রে কি হবে? 1 হচ্ছে লাইফ টাইম 6 ঘন্টা, মানে 6 ঘন্টার লাইফ টাইম থাকে, মানে জীবন্ত থাকে। এরপর হচ্ছে বিটা রশ্মি বিকিরণ করে। 3 নাম্বার হচ্ছে আক্রান্ত স্থানে ছবি তুলতে ব্যবহৃত হয়। উত্তর হবে 1 এবং 3। উত্তর কি? হ 1 এবং 3 উত্তর হবে। শিক্ষার্থী বন্ধুরা 64 নাম্বার প্রশ্নটা দেখো, যে এখানে বলছে যে ফসফরাস 32 ব্যবহৃত হয় কোথায়? এই যে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায়, উদ্ভিদের বেড়ে ওঠা জানতে, হাড়ের চিকিৎসায় ইত্যাদি। নিচের কোনটা সঠিক হবে? উত্তর হবে ক 1 এবং 2। পরে দেখো লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? উত্তর হবে গ ফসফরাস 32। এরপর 66 নাম্বার, 1986 সালে রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? উত্তর হবে ঘ চেরনোবিল। এরপরে 67 নাম্বার প্রশ্ন বলছে থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? উত্তর হবে গ আয়োডিন 131। এরপরে 68 নাম্বার প্রশ্ন বলছে যে দেখো, যে H3PO4 এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করে কিভাবে, আমি একটু তোমাদের দেখাই দিই। যে হাইড্রোজেনের, এখানে দেখো যে H3PO4, তো এখানে আপেক্ষিক পারমাণবিক ভর যেভাবে বের করবা, যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে 1 এবং তার পরমাণু আছে 3টা, কি হবে? গুণ হবে, মাঝখানে কি বসবে? যোগ বসবে। এরপরে ফসফরাসের যে ভরটা সেটা হচ্ছে কত? 31। ফসফরাস কত? 31। তারপরে প্লাস, এরপরে হচ্ছে অক্সিজেনের ভর হচ্ছে 16, গুণন হবে কি? আমাদের পরমাণু আছে 4টা, এই 4টা গুণ করে দিব, তাহলে হলো কি 3 অক্ষে 3। এরপরে হলো কি 31 4 16 কত? 64। তো এখন সবগুলা তুমি যদি যোগ করো তাহলে কত হবে? 98 হবে। কত হলো? 98। তার মানে ঘ নাম্বারটা সঠিক হলো। এইভাবে তোমরা আণবিক ভরটা বের করবা, আপেক্ষিক আণবিক ভর বের করবা। এরপরে দেখো কার্বন মনোক্সাইডের, তোমাকে কি বলছে? যে কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? তো কার্বন মনোক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকেত জানি CO2। তো কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। কার্বন মনোক্সাইডের সংকেত কি? CO। এটার যদি আমরা যদি আণবিক ভর বের করি তাহলে কি হবে? দেখো, যে কার্বনের ভর হচ্ছে 12 এবং অক্সিজেনের ভর হচ্ছে 16। অক্সিজেনের ভর 16, তাহলে 16 এবং 12 যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 28 হবে না? দেখো তো কত হবে? 28। তাহলে আমরা পাইলাম হচ্ছে কার্বন মনোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত? 28। আশা করি তোমরা বুঝতে পারছো। 70 নাম্বার, কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? তোমরা ওইভাবে যে কপারের 63.5, এরপরে হচ্ছে সালফারের 32, অক্সিজেনের 16, এইভাবে তোমরা বসে ক্যালকুলেশন করবা। উত্তর হবে ঘ 159.5। আশা করি তোমরা এটা পারবা। এরপরে দেখো 171 নম্বর বলছে গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত? গ্লুকোজের সংকেতটা কি আমরা জানি না? C6H12O6। তো এইটা যদি গ্লুকোজের সংকেত হয় তাহলে এখানে আমরা আণবিক ভর কিন্তু বের করতে পারবো কিভাবে? যে কার্বনের ভর হচ্ছে কত? 12, পরমাণু আছে কয়টা? 6টা, এই কারণে আমরা এখানে 6 দিয়ে গুণ দিলাম। এরপরে দেখা যাচ্ছে মাঝখানে কি বসবে? যোগ বসবে।
এরপরে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, পরমাণু আছে কয়টা 12টা, আমরা 12 দিব, প্লাস এই যে অক্সিজেনের ভর হচ্ছে কত 16 গুণন হচ্ছে 6। তো সবগুলা যদি ক্যালকুলেশন করো তুমি সবগুলাই আসবে হচ্ছে 180। তাহলে সবগুলা যদি ক্যালকুলেটর দিয়ে তুমি ক্যালকুলেশন করে 180 আসবে। তাহলে 71 নম্বরের যে ফলাফল পাইলাম সেটা হচ্ছে 180, গ নাম্বারটা সঠিক। তারপরে দেখো বলছে যে 72 নাম্বার প্রশ্ন বলছে যে তোমাকে ক্লোরিনের দুইটি আইসোটোপ ক্লোরিন 37 এবং ক্লোরিন 35 পর্যাপ্ততার শতকরা পরিমাণ যথাক্রমে। তো এখানে আমি এই ম্যাথটা একটু সলভ করে দিব, কারণ এই ম্যাথটা কিন্তু তোমাদের সিকিউতে চলে আসে এবং এমসিকিউতে আসে। তো এই কিভাবে এটা সলভ করবা, যে এখানে ক্লোরিনের দুইটি আইসোটোপ দেওয়া আছে হচ্ছে কত, ক্লোরিনে 37 এবং ক্লোরিন একটা 35 শতকরা পরিমাণে যথাক্রমে কত কত পার্সেন্ট, তাই না? তো এখানে কিন্তু তোমাদের শতকরা পরিমাণ কোনোটাই দেওয়া নাই। তাহলে আমরা জানি যে টোটাল একটা যৌগের শতকরা পরিমাণ হচ্ছে 100%। টোটাল একটা যৌগের শতকরা পরিমাণ কত পার্সেন্ট, 100%। ওই হিসাবে আমরা এখন সামনের দিকে ম্যাথটা আগাবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু একটা জানি যে সম্পূর্ণ একটা যৌগের আমাদের শতকরা সংযুক্তি হতে কত পার্সেন্ট, 100%। তো আমরা এই ক্লোরিন 37, ক্লোরিন যে 37 আছে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে X%। এরপর ক্লোরিন যে 35 হবে, আমরা জানি যে টোটাল হচ্ছে কত 100%। তো ক্লোরিন 35 হবে কি 100 থেকে আমরা যদি x বাদ দেই তাহলে যা থাকবে সেটা হচ্ছে ক্লোরিন 35 এর কি শতকরা পরিমাণ। তো এখানে আমাদের রুলস হচ্ছে যে প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণের সাথে আমাদের আইসোটোপের সংখ্যা কি হবে, গুণ হবে। এবং একাধিক যদি আইসোটোপ থাকে তাহলে মাঝখানে গুণফলের মাঝখানে কি হবে, যোগ চিহ্ন বসবে, ডিভাইডেড বাই হবে কত 100। তো এবং আমরা আপেক্ষিক গড় যে আপেক্ষিক যে আণবিক গড়, আপেক্ষিক পারমাণবিক গড়ের যে সূত্রটা জানি, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানি হচ্ছে 35.5। তো এইটা সমান আমরা কি লিখতে পারি হচ্ছে স্যার, এখানে এই যে 37 আমাদের প্রত্যেকটা আইসোটোপের সংখ্যার সাথে আমাদের শতকরা পরিমাণ কি করতে হয়, গুণ করতে হয়। এরপরে আমাদের মাঝখানে কি বসবে, যোগ বসবে। এই যে 35 আছে, এই 35 এর গুণ হবে কত 100 বা মাইনাস হচ্ছে x, 100 মাইনাস x ডিভাইডেড বাই হবে কত 100। বুঝতে পারছো শতকরা সংযুক্তি বের করা, যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান যে আমাদের একাধিক যে আইসোটোপ সংখ্যা থাকবে আইসোটোপের মানের সাথে শতকরা পরিমাণ কি করব, গুণ করব। কার, এই যে এই আইসোটোপের শতকরা পরিমাণ কত X%, এই x এর সাথে এটা গুণ হবে এই যে 37, আবার এইটার কত 35 এর সাথে গুণ হবে 100 মাইনাস x আর ডিভাইডেড বাই হবে 100। আর গড় আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় হবে 35.5। কোথায় থেকে 35.5 পেলাম, আরে ক্লোরিনের হচ্ছে আপেক্ষিক ভর হচ্ছে কত 35.5 হয়। তাহলে আমরা এখানে লিখলাম যে 35.5 যা আছে তাই লিখলাম। এরপরে আমরা যদি এখন ক্যালকুলেশন করি যে 37x যদি আমরা গুণ করি, 37 গুণন x যদি করি 37x, এরপর 35 যদি দুটো গুণ করি 35 আর 100 গুণ করলে কত হবে 3500 মাইনাস 35 আর x গুণ করলে হবে 35x, হবে কিনা বলো, নিচে হবে 100। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কিভাবে হয় দেখো, আমরা যদি আর গুণ করি এই যে 35.5 এর সাথে 100 গুণ করলে হবে কত 3550 হবে, কত হবে 3550 হবে। এরপর আমরা এখানে যদি করি দেখো 37 থেকে যদি 35 বাদ দেই তাহলে হবে কি 2x প্লাস এখানে থাকে হচ্ছে 35 শূন্য মানে 3500 থাকে। তো এখন আমরা যদি এই 3500 সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, এই পাশে থাকে 3550 আর এখানে যদি চলে আসে তাহলে হচ্ছে কত 3500, তাহলে এখানে প্লাস ছিল বাম পাশে আসলে মাইনাস হবে, ইকুয়াল হচ্ছে কত 2x হয়। এখন আমরা যদি এইভাবে করি দেখো 3550 থেকে 3500 বাদ দিলে থাকবে কত 50, ইকুয়াল থাকলো হচ্ছে কত 2x। তো এখানে যে 25 কে দেখো এই যে 2টা যদি আমরা 50 কে ভাগ করি তাহলে এখানে দেখো তো এরকম হয় না, 2x ইকুয়াল টু কত হবে 50 হয়। বা আমরা যদি x টা এই পাশে রাখি 50 দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে x ইকুয়াল টু হবে কত 25%, কত পার্সেন্ট 25% পাইলাম আমরা কি x এর মান। তাহলে x আমরা কত ধরছিলাম, x কে ধরছিলাম 37 এর, x কে ধরছিলাম কি 37 এর, তাহলে একটা হচ্ছে x 37, তার মানে পাইলাম কি ক্লোরিন 37 এর যে শতকরা সংযুক্তি সেটা পাইলাম 25%। এবং ক্লোরিন তাহলে 35 এর যেটা হবে, ক্লোরিন 35 এর যেটা হবে সেটা কত হবে, এই যে 100 মাইনাস কত ছিল 100 মাইনাস 1 ছিল, তো 100 থেকে আমরা এখানে বিয়োগ করব কত 25, বিয়োগ করলে কত হবে 75%। তার মানে তুমি একটা পাইলা 25%, আরেকটা কি পাইছো
75% পাইছো। তার মানে আনসার কোনটা সঠিক হবে? এই যে ক নাম্বারটা সঠিক হবে, 25% ও 75%। তোমাদের কিন্তু সিকিউতে এরকম টাইপের ম্যাথ আসলে কিন্তু এইভাবেই করতে হবে। তো এই টাইপের মনে হয় সামনে আরো ম্যাথ দিয়ে রাখছি, অবশ্যই সেখানে ভালোভাবে আরো বুঝতে পারবা তুমি। এরপরে দেখো যে বলছে 73 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে প্রাপ্ত 35 ক্লোরিনের শতকরা পরিমাণ কত? উত্তর হবে 75%। এই যে একটু আগে বের করে আসলাম, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো 74 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে অক্সিজেনের একটা দেখো প্রোটন সংখ্যা কত 8 দিয়েছে এবং আইসোটোপ হচ্ছে একটা 16, আর অক্সিজেনের আরেকটা আইসোটোপের দিয়েছে 15। তো আবার এই প্রথম অক্সিজেনের শতকরা সংখ্যা দিয়েছে কত 38%, এবং পরবর্তী যে অক্সিজেনের আইসোটোপের সংখ্যা সেটা হচ্ছে কত, শতকরা পরিমাণ দিয়েছে 62%। তো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো এখানে আমরা কিভাবে বের করতে পারি সেটা বের করার জন্য আমরা জানি যে কি স্যার, আপেক্ষিক আণবিক ভর সমান সূত্র হচ্ছে আমাদের আইসোটোপ সংখ্যার সাথে তার শতকরা পরিমাণ গুণ করতে হয়। দেখো কি করতে হয়, যে গুণ করতে হয়, তাহলে 16 সাথে গুণ হবে কার? 38-এর। এই যে 16 সাথে গুণ হবে 38-এর এবং 15-এর সাথে গুণ হবে 62। তাহলে এখানে দেখো কি হবে, 16 গুণন হবে কত 38, মাঝখানে কি বসবে যোগ, এবং 15 গুণন কত 62। দেখো 15 গুণন 62 ডিভাইডেড বাই হবে কত 100। আমরা শিখছি কিনা বলো? তো এটা ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 15 কত 38। তো এটা উত্তর হবে কি গ নাম্বারটা 15.38। 75 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণু ভর? ক নাম্বার উত্তর হবে যে 3.16 গুণন 10⁻23 গ্রাম। 76 নাম্বার প্রশ্ন বলছে কোন মৌলের একটি পরমাণুর ভর 3.16 গুণন 10⁻23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? উত্তর হবে খ 19 গ্রাম। 77 নাম্বার প্রশ্ন বলছে যে দেখো যে 65 এই একটা মৌল, মানে প্রতীক হিসেবে মৌল বসছে, যার প্রোটন সংখ্যা হচ্ছে কত 29, আইসোটোপ সংখ্যা হচ্ছে 65। কোন মৌলের আইসোটোপ? এটা হচ্ছে কি 29, কততম মৌল? কপার। উত্তর 29 হচ্ছে কার প্রোটন সংখ্যা? কপারের। তাহলে উত্তর হবে ঘ। 78 নাম্বার প্রশ্ন বলছে হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? তো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা জানি, একটা হচ্ছে কি হাইড্রোজেন, দ্বিতীয়টা হচ্ছে কি ডিউটেরিয়াম, আরেকটা 3 নাম্বার হচ্ছে ট্রিটিয়াম, তাই না? তো এখানে বলছে যে হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? তো এই যে হাইড্রোজেনের কোনটি, এই যে হাইড্রোজেন 1 এটা হচ্ছে হাইড্রোজেন, আর হাইড্রোজেন 1 2 এটা হচ্ছে কি ডিউটেরিয়াম, হাইড্রোজেন 1 3 এটা হচ্ছে ট্রিটিয়াম। তো ইলেকট্রন আমরা নিউটন কিভাবে বের করি, যে ভর সংখ্যা থেকে তার কি প্রোটন সংখ্যা বিয়োগ করার ফলে যা হবে সেটা হচ্ছে নিউটন সংখ্যা। তো দেখো তো ডিউটেরিয়াম হচ্ছে এটা, রাইট? আমি একটু শর্টকাটে বুঝাই যে ডিউটেরিয়াম হচ্ছে যেমন 1 থেকে 1 বাদ দিলে এটা থাকে 0, আর 2 থেকে 1 বাদ দিলে কত 1 থাকে, আর 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। কিভাবে? আমরা জানি নিউটন সংখ্যার সূত্র, যে নিউটন সংখ্যা সমান সূত্র হচ্ছে ভর সংখ্যা বিয়োগ হচ্ছে আমাদের কি প্রোটন সংখ্যা, রাইট? প্রোটন সংখ্যা। তাহলে আমি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই 2 থেকে যদি আমি 1 বাদ দিই, এই যে প্রোটন সংখ্যা 1 বাদ দিই, তাহলে থাকবে কত 1। তাহলে বলছে তোমাকে হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে? কয়টি? দেখো তো কোন আইসোটোপে, এই আইসোটোপে না, আর এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। এটার নাম কি ডিউটেরিয়াম, আর এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। তো কোনটা হবে? এই যে খ নাম্বার সঠিক হবে ডিউটেরিয়াম। 79 নাম্বার প্রশ্ন বলছে ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত? তো তুমি একটু আগে বের করছো, ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত 2, তাহলে উত্তর হবে ঘ 2। দেখো 80 নাম্বার প্রশ্ন বলছে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? তুমি একটু আগে শিখে আসছো ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত 2। 81 নাম্বার প্রশ্ন বলছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়? কি বলছে? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়? উত্তর হবে 4টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়। এরপরে দেখো 82 নাম্বার কপার 29 এর ইলেকট্রন বিন্যাস কোনটি সুস্থিত অবস্থা? উত্তর হবে খ D10 4s1। তোমরা জানো কপারের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম আছে, তবে সুস্থিত হচ্ছে এটা। এরপরে 83 নাম্বার নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিত? পরীক্ষায় কিন্তু বারবার আসে এটা। এটার উত্তর হবে ক n-1 D10 ns1। তো এখন দেখো 84 নাম্বার বলছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 ইলেকট্রন বিন্যাস দেখা যায় s2 এ কোনটায় কোনটায় তোমার এটা সাথে মানায়? এটা হচ্ছে তোমাদের কি খ নাম্বার 1 এবং 3। 85 নাম্বার ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কত? তো ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা জানি হচ্ছে কত 20। তো এখানে দেখা যাচ্ছে নিরপেক্ষ অবস্থায়, কিন্তু সে কাছে 2টা ইলেকট্রন সে কি করছে ত্যাগ করছে, ত্যাগ করাতে কি হয়েছে 18টা হয়ে গেছে, তার মানে গ নাম্বারটা সঠিক 18টা। 86 নাম্বার দেখো ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাসের অনুরূপ কি হবে? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। উত্তর হবে 3টাই সঠিক হবে 1 2 3। কিভাবে হইলো? কারণ ক্যালসিয়াম 2+ হতে কি হয়ে গেছে আর্গনের রূপ ধারণ করে ফেলছে, কারণ তার ইলেকট্রন ছিল কয়টা
20টা, 2টা ইলেকট্রন সে কি করছে, ত্যাগ করছে, করাতে সে কয়টা তার ইলেকট্রন আছে বর্তমানে 18টা। তো ক্লোরিনের আমরা জানি নিরপেক্ষ অবস্থায় 17টা ইলেকট্রন থাকে, যেহেতু ক্লোরিন মাইনাস আছে তাহলে কয়টা হয়ে গেছে, এখন হয়ে গেছে 18টা। এরপরে পটাশিয়াম, ইলেকট্রন বিন্যাস পটাশিয়ামের আমরা সরাসরি জানি নিরপেক্ষ অবস্থায় 19টা, যখন একটা ইলেকট্রন সে ত্যাগ করছে তখন হয়ে গেছে কয়টা, 18টা। তার মানে কি প্রত্যেকটাই কি, এই দেখো তো এই যে প্রত্যেকটা এইটা, এই যে যতগুলা এখানে 4টা মৌল আছে ক্যালসিয়াম, ক্লোরিন, আর্গন, প্রত্যেকটাই কি একই রকম অনুরূপ কি ইলেকট্রন বিন্যাস, রাইট? 1 2 3 সঠিক হবে এখানে। 87 নাম্বার স্ক্যান্ডিয়াম, এর তৃতীয় শেলে ইলেকট্রন সংখ্যা কয়টি, উত্তর হবে গ 9টি। 88 নাম্বার কোন অরবিটালটির শক্তি অপেক্ষাকৃত কম, উত্তর হবে ক 3d। এবং 89 নাম্বার প্রধান শক্তি স্তর n, উপশক্তি স্তর l এর জন্য কোন অরবিটালটি পাওয়া যায়, উত্তর হবে গ 3d। এবং 90 নাম্বার পরমাণুর n শেলে কয়টি উপশক্তি স্তর থাকে, উত্তর হবে গ 4টি। 91 নাম্বার প্রশ্ন বলছে যে পরমাণুর ডি উপশক্তি স্তরে অরবিটাল সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা রাখে, উত্তর হবে গ 10টি। এরপরে 92 নাম্বার প্রশ্ন ক্রোমিয়াম 3+ এর এম শেলে কতটি ইলেকট্রন থাকে, উত্তর হবে গ 11টি। দেখো 93 নাম্বার প্রশ্ন বলছে Fe3+ মানে আয়রন, সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, আয়নের এম শেলে কতটি ইলেকট্রন রয়েছে, তো 3টা যদি ত্যাগ করে তাহলে তার এম শেলে কয়টা ইলেকট্রন আছে, সেটা হচ্ছে 13টা। এরপর 90 নাম্বার প্রশ্ন বলছে এম শক্তি স্তরের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তো এম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, এই একটা এমসিকিউ শেখার সাথে সাথে আমরা আরো 4টি এমসিকিউ আমরা এখান থেকে শিখে নিব। কিভাবে, প্রথম আমরা জানি যে শক্তি স্তর হচ্ছে কয়টা, 4টা, আমরা শক্তি স্তর 4টা এভাবে আঁকাই নেই। দেখো আমরা শক্তি স্তর গুলা আঁকাই নেই, হ্যাঁ মনে করো শক্তি স্তর, এই যে এটা হচ্ছে মনে করো প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে এল শক্তি স্তর, এটা এম শক্তি স্তর, এটা হচ্ছে এন শক্তি স্তর। এবং এখানে তোমার এই যে কে শেলের জন্য, এটা হলো কে শক্তি স্তর, ঠিক আছে, কে শেলের জন্য আমার এন এর মান হচ্ছে 1, এন এর মান 1, এবং এল শেলের জন্য, এল শেলের জন্য এন এর মান হচ্ছে 2, এবং এই যে এম শেলের জন্য এন এর মান হচ্ছে 3, এবং এন শেলের জন্য এন এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 4। তাহলে এখানে দেখো কে এল এম এন, এখানে 4টা শক্তি স্তর আমরা কিন্তু পাইছি, রাইট? এখন তোমাকে যদি বলে এম শেলে, এই যে তোমাকে যদি বলে যে এম শেলে কতটি ইলেকট্রন সর্বোচ্চ শক্তি স্তরে, মানে এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তো এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে শেলগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে তোমার 2n²। সূত্রটা কি, 2n², সূত্রটা হবে 2n²। তাহলে শেলগুলা কে শেল, এল শেল, এম শেল, এন শেল, এই কেল শেলগুলায় ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে, যে সূত্র মেনে চলে সেটা হচ্ছে 2n²। তো এখানে আমাদের যে এম শেলের কথা বলছে, এম শেলের জন্য আমাদের এন এর মান কত, এম শেলের জন্য এন এর মান হচ্ছে 3। তাহলে এখানে এম শেলে কতটি ইলেকট্রন যায় সেটা যদি আমি বের করতে যাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি 2n²। তাহলে আমি এখানে 2 দিলাম, এন এর মান কত 3, তাহলে আমি এখানে কি দিলাম 3 দিলাম। এরপরে দেখো 2 গুণন 3 কে 2 বার গুণ করলে কত হয় 9, আর 2 আর 9 গুণ করলে কত হবে 18টি। তাহলে কত পাইলাম দেখো তো 18টি। উত্তর কি পাইছো, দেখো তো, এই যে দেখো তো উত্তর আমাদের কত, এম শেলে কতটি ইলেকট্রন থাকতে পারে, এম শেলে ইলেকট্রন থাকতে পারে ঘ নাম্বার 18টি। আবার বলছে 95 নাম্বার প্রশ্ন যে কে শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তো একটাই আমরা শিখে আমরা করব। কে শেলের জন্য দেখো যে কে শেলের জন্য আমাদের, কে শেলের জন্য এন এর মান কত, এন এর মান হচ্ছে কে শেলের জন্য হচ্ছে দেখো কত, এই যে প্রথমটাই তো কে ছিল, রাইট? তো প্রথম শেলের জন্য কে শেলের মান কত, আমাদের এন এর মান হচ্ছে 1 ছিল, কে শেলের জন্য এন এর মান কত 1, তাহলে আমরা এখানে 1 বসাবো। এরপরে দেখো আমাদের সূত্রটা কি ছিল যে 2n², তো আমি এখানে 2 দিলাম, এন এর মান হচ্ছে পাইছি 1 তাহলে 2 গুণন 1 কে 2 বার গুণ করলে 1 হয়, 1 আর 2 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে কয়টা পাইছো 2টি। এইভাবে কি এন শেলেরটা বের করতে পারবা না, তো এন শেলের জন্য আমরা জানি যে এন শেলের জন্য আমার এন এর মান কত 4, এন শেলের জন্য এন এর মান হচ্ছে 4, তাহলে এন শেলের জন্য এন এর মান হচ্ছে 4। তাহলে আমাদের সূত্র যেটা মেনে চলে সেটা হচ্ছে কি 2n², সূত্রটা মেনে চলে 2n²। তাহলে 2 গুণন এন এর জায়গায় তুমি কত বসাবা 4 বসাবা, তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। এরপরে 2 গুণন 4 কে 2 বার গুণ করলে কত হবে 16 হবে,
এবং 2 এবং 16 গুণ করলে কত হবে 32 হবে, তাহলে এন হবে 32টি। তাহলে এন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যায় 32টি। এবং তোমাকে যদি বলে যে এল এল শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যায়, তাহলে পারবা না, জাস্ট এন এর জায়গায় কত বসবে 2 বসবে, যা ক্যালকুলেশন করে যা হবে সেটা হবে কয়টা হবে 8টা হবে, কারণ এই এন এর জায়গায় 2 বসাইলে তাহলে দুই দোকানে কত হবে 4 হবে, 4 আর 2 দিয়ে গুণ করলে কত হবে 8টি হবে। তো দেখো আমাদের অলরেডি 96 নাম্বার প্রশ্ন 95 নাম্বার প্রশ্ন বলছে যে কে শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তো উত্তর হবে কি, গ নাম্বারটা আমরা পাইলাম কয়টি, দুইটি পাইছি। পাইছি কিনা দেখো, এই যে দুইটি আমরা পাইছি না, দেখো তো দুইটি পাইছি না, হ্যাঁ দুইটি পাইছি। তো এভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। এরপরে 96 নাম্বার, নিম্নের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্রকে মেনে চলে। এটা হচ্ছে যে মেনে চলে না, মানে সমর্থন করে না, এটা হচ্ছে পটাশিয়াম। কারণ পটাশিয়ামের 19তম মৌল হয়ে যায়, যার ফলে একটা ইলেকট্রন বর্ধিত থাকে, এই কারণে 2n স্কয়ার সূত্র মেনে চলে না। 97 নাম্বার প্রশ্ন, এন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এই যে এন শক্তি স্তরে আমি কিন্তু বের করছি অলরেডি, কত 32। দেখো এই যে এন শক্তি স্তরে 32টি বের করছি না, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা এইভাবে আনসার করতে পারবো কিনা বলো। এরপরে 98 নাম্বার বলছে ভ্যানেডিয়ামের এম শেলে কতটি ইলেকট্রন থাকতে পারে। উত্তর হবে 11টি থাকতে পারে। তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যে শক্তি স্তর এবং হচ্ছে এ শক্তি স্তর, বি শক্তি স্তর, সি শক্তি স্তর দেওয়া আছে এবং ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে যেগুলা ইলেকট্রন। তো এখানে বলছে সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত। তো সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রন সি কোথায়, সি হচ্ছে তৃতীয় শক্তি স্তরে, রাইট। তো সি যদি তৃতীয় শক্তি স্তরে হয়, তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা সূত্র জানি হচ্ছে কি বলতো, যে কৌণিক ভরবেগের আমরা স্যার সূত্র শিখছি হচ্ছে NH ডিভাইডেড বাই 2 পাই। NH ডিভাইডেড বাই কি শিখছো 2 পাই শিখছো। আমরা এখানে একটু আসি যে কৌণিক ভরবেগের সূত্র আমরা শিখছি যে NH ডিভাইডেড বাই 2 পাই। তো এখানে n এর মানটা কত স্যার, ওই যে সি শক্তি স্তর তোমাকে কি বলছে, সি শক্তি স্তরের কথা বলছে। তো সি শক্তি স্তর দেখো কোথায় আছে, এই যে তৃতীয় শক্তি স্তরে কি সি না, তৃতীয় শক্তি স্তরটা হচ্ছে সি, এই যে সি শক্তি স্তরের কথা বলছে। তাহলে আমরা এখানে n এর মান বসাবো কত 3 বসাবো, এবং এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 34, 10 টু দি পাওয়ার ইনভার্স 34। এটা মুখস্থ করে নিও, প্লাঙ্ক ধ্রুবকের মান কিন্তু আসে যে নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান, এবং নিচে হবে 2 গুণন পায়ের মান আমরা জানি 3.1416। প্লাঙ্ক ধ্রুবকের মানটা মুখস্থ করে নিও। তখন এই ক্যালকুলেশন করার ফলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে 3.16 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 34। এখন এই যে আনসারটা আসলো, এটা ক্যালকুলেশন করলে তুমি আনসারটা বের করতে পারবা। কি আসলো 3.16 গুণন 10 টু দি ইনভার্স 34। এটা দেখো তো কোথায় নাম্বারটা সঠিক হবে, দেখো কত 3.16 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 34 মিটার কেজি পার সেকেন্ড। তো 100 নাম্বার বলছে দেখো যে কৌণিক ভরবেগ, আশা করি বুঝতে পারছো কিভাবে বের করতে হবে। 100 নাম্বার, ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, তোমাকে এটাও তোমাকে বের করতে বলছে। তো এখানে বুঝতে হবে যে ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থিত ইলেকট্রনের n এর মান হচ্ছে 3, কারণ 3p এর জন্য n এর মান কত হয়েছে, n এর মান হচ্ছে 3, রাইট। তাহলে আমরা এখানে সূত্র বসাই দেই, যে এখানে দেখা যাচ্ছে কত যে NH ডিভাইডেড বাই হচ্ছে আমরা সূত্র জানি 2 পাই, তাই না। তো এখানে দেখো NH ডিভাইডেড বাই 2 পাই, এখন n এর মান যদি 3 বসাই, h এর প্লাঙ্ক ধ্রুবকের মান যদি 6.626 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 34 বসাই, আর এই মানটা ক্যালকুলেশন করলে কি সেমই মান আসবে না, দেখো তো এটি আসবে কিনা, কারণ এই ম্যাথটা আর এই ম্যাথটা কি সেমই, কারণ n এর মান সেম হলে প্লাঙ্ক ধ্রুবকের মান তো সেমই। তাহলে ক নাম্বার সঠিক হবে 3.16 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 34 মিটার কেজি পার সেকেন্ড। এরপরে 101 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে প্লাঙ্ক ধ্রুবকের মান কত, প্লাঙ্ক ধ্রুবকের মান কত, প্লাঙ্ক ধ্রুবকের মান কত, এই যে ঘ নাম্বারটা 626 গুণন 10 টু দি পাওয়ার 34 মিটার কেজি পার সেকেন্ড। অবশ্যই প্লাঙ্ক ধ্রুবকের একক এবং প্লাঙ্ক ধ্রুবকের মানটা তোমরা জেনে রাখবা, ক নাম্বারও আসে জ্ঞানমূলক এবং শিক্ষিত আসে। 102 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে যে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে। উত্তর হবে 1911 সালে। 103 নাম্বার, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তথ্যটি কে প্রস্তাব করেন। উত্তর হবে ঘ ম্যাক্সওয়েল। 104 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দেখো যে পটাশিয়াম দেওয়া আছে, তার প্রোটন দেওয়া আছে, দেখো এটা হচ্ছে পটাশিয়াম, তার প্রোটন দেওয়া আছে 19 এবং আইসোটোপ বা ভর সংখ্যা দেওয়া আছে কত
39। তো বলছে যে প্রোটন সংখ্যা 19, এটা রাইট না? দেখো তো প্রোটন সংখ্যা কত? 19। ভর সংখ্যা 39, এটাও ঠিক আছে। ভর সংখ্যা 39, এটাও ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 20। ইলেকট্রন সংখ্যা আমরা এই 20 কিভাবে, কারণ এটা নিরপেক্ষ অবস্থা, এটা তো আর কোনো আয়ন নাই, তো এখানে আদান হয় নাই বা আয়নিত অবস্থায় নাই। তাহলে আমি জানি নিরপেক্ষ একটা অবস্থায় কোনো মৌলের যতগুলা প্রোটন সংখ্যা থাকে ঠিক সেম গুলা কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন থাকার কথা ছিল 19টা, কিন্তু এখানে দিছে 20টা, তার মানে এটা রং। তার মানে 1 এবং 2 সঠিক, ক নাম্বারটা সঠিক হবে। 105 নাম্বার, যে এখানে বলছে এক্স একটা মৌল, এক্স একটা মৌল যার প্রোটন সংখ্যা দেওয়া আছে 24 এবং যার ভর সংখ্যা দেওয়া আছে 52। এখন তোমাকে বলছে প্রতীক হচ্ছে কোবাল্ট। প্রতীক কে? কোবাল্ট না, কোবাল্ট তো না। 24 নাম্বার মৌল তো আর কোবাল্ট না। ডি নাম্বার হচ্ছে ডি অরবিটাল অর্ধপূর্ণ, হ্যাঁ ঠিক আছে। এবং নিউটন সংখ্যা হচ্ছে 28। নিউটন সংখ্যা কত? 28। তাহলে 2 এবং তোমার নিউটন সংখ্যা 28, তার মানে 2 এবং 3 সঠিক। ঘ নাম্বারটাও উত্তর হবে, 2 এবং 3 সঠিক হবে। এরপরে 106 নাম্বার বলছে দেখো যে অক্সিজেন, দেখো এবার বলছে অক্সিজেন 2 মাইনাস। অক্সিজেন কি বলছে? 2 মাইনাস, তার মানে ওই কি বলছে, অক্সিজেন 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে এবং তার প্রোটন সংখ্যা 8 এবং ভর সংখ্যা দিয়েছে 16। তো বলছে যে প্রদত্ত আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। দেখো ইলেকট্রন সংখ্যা 10, কারণ কি, যে অক্সিজেনের আমরা জানি প্রোটন সংখ্যা 8, নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা 8, কিন্তু সে 2টা গ্রহণ করাতে আয়নিত অবস্থা হওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে কয়টা? 10টা। কারণ সে 10টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার আগে 8টা ছিল, আরো 2টা গ্রহণ করাতে 10টা হয়ে গেছে। তার মানে ক নাম্বারটাই কি হবে? সঠিক হবে। এরপরে দেখো যে 107 নাম্বার, কোন মৌলের ইলেকট্রন ও প্রোটন নিউটনের সংখ্যা সমান। কোন মৌলের ইলেকট্রন ও প্রোটন ও নিউটন সংখ্যা সমান? এটা হচ্ছে কি, ক্যালসিয়ামের ইলেকট্রন প্রোটন নিউটন সংখ্যা সমান। কিভাবে? যে ক্যালসিয়ামের আমরা জানি হচ্ছে ক্যালসিয়ামের সংকেত হচ্ছে কি সি এ, যার প্রোটন সংখ্যা হচ্ছে 20 এবং ভর সংখ্যা হচ্ছে কত? 40। তো এখানে যদি প্রোটন সংখ্যা 20 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 20, কারণ তার নিরপেক্ষ অবস্থায়। এবং নিউটন সংখ্যা 40 থেকে যদি 20 বাদ দাও তাও কত হবে? 20। তার মানে প্রোটন ইলেকট্রন আর নিউটন সংখ্যা কি হইলো? একই হইলো। তার মানে গ নাম্বারটা সঠিক, ক্যালসিয়াম সঠিক হবে। তারপরে বলছে 108 নাম্বার 108 নাম্বার প্রশ্নটা বলছে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কয়টি প্রোটন আছে? তো অ্যালুমিনিয়ামে 3+ এ প্রোটন কয়টা আছে? অ্যালুমিনিয়াম ইলেকট্রন চেঞ্জ হতে পারে, ইলেকট্রন চেঞ্জ হতে পারে। অ্যালুমিনিয়ামের প্রোটন মনে করো কয়টা? 13টা, রাইট? তো ইলেকট্রন, প্রোটন হচ্ছে 13টা, কিন্তু ইলেকট্রন হচ্ছে 10টা, কারণ সে তিনটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। তো এখানে তার প্রোটন হচ্ছে 13টা, এটা রাইট। আর ইলেকট্রন যদি কথা বলতো তাহলে ইলেকট্রন হয়তো, যেহেতু +3 আছে, তাহলে ইলেকট্রন হচ্ছে কয়টা? 10টা। তাহলে এখানে প্রশ্নটা এরকম হয়েছে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কয়টি প্রোটন আছে? উত্তর হবে খ, 13টা। যদি তোমাকে প্রশ্ন করতো যে অ্যালুমিনিয়াম 3+ এ কয়টি ইলেকট্রন আছে, তাহলে কিন্তু হয়তো 10টা। আশা করি বুঝতে পারছো। তারপরে 109 নাম্বার প্রশ্ন, যে ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস মানে ফ্লোরিন একটা ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। তো ফ্লোরিন হচ্ছে কত নাম্বার মৌল? 9 নাম্বার মৌল। তাহলে ফ্লোরিন মাইনাস তারপর 19 আছে। আয়নটাতে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ইলেকট্রন সংখ্যা কত বলো তো? সে নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন ছিল 9টা, এবং সে একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেছে? 10টা হয়ে গেছে। তার মানে খ নাম্বারটা সঠিক, 10টা হবে। 10 নাম্বার প্রশ্নটা দেখো যে এ একটা মৌল দেওয়া আছে যার প্রোটন দেওয়া আছে পি এবং ভর সংখ্যা দেওয়া আছে কিউ। তো তোমাকে বলছে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা আমরা জানি যে কিউ মাইনাস পি, মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাই। তাহলে কিউ থেকে পি বাদ, রাইট? তাহলে যে কিউ থেকে পি বাদ দিলে আমরা কি পাবো? নিউটন সংখ্যা পাবো। এটি তার মানে ক নাম্বারটা সঠিক হবে। 111 নাম্বার, ক্রোমিয়াম 3+ আয়নে কয়টি ইলেকট্রন আছে? ক্রোমিয়াম 3+ এ ইলেকট্রন আছে হচ্ছে 21টা, কারণ ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে, প্রোটন সংখ্যা কয়টা? পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 24। সেখান থেকে সে যদি 3টা ত্যাগ করে দেয় তাহলে কয়টা থাকবে? 21টা থাকবে। 112 নাম্বার, কোন মৌলের পরমাণুতে নিউটন নেই? কারণ কোন মৌলের পরমাণুতে নিউটন নেই? উত্তর হবে কি তোমাদের ক নাম্বারটা, কারণ এটাতে কি নেই? নিউটন নেই। কারণ হাইড্রোজেনের কোনটা 112 নম্বরের কোন মৌলের পরমাণুতে নিউটন নেই? উত্তর হবে ক নাম্বারটা, হাইড্রোজেনের পরমাণুতে নিউটন নেই। কি কারণে? কারণ হাইড্রোজেন আমরা জানি যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যাও 1। যেহেতু 1 থেকে যদি 1 বাদ দাও তাহলে কি প্রোটন নিউটন সংখ্যা থাকে? তাহলে কত থাকে? নিউটন সংখ্যা 0 থাকে। তারপরে কোনটা নিউটন সংখ্যা নেই? কারণ হাইড্রোজেনের নিউটন সংখ্যা নেই। এরপরে দেখো 117 নাম্বারটা, হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? তো হিলিয়ামের নিউক্লিয়াসে, হিলিয়াম এটা একটা মৌল, তার প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে নিউক্লিয়াসে 2টাই ইলেকট্রন থাকবে, তাই না? 2টাই প্রোটন থাকবে, 2টাই ইলেকট্রন থাকবে। উত্তর হচ্ছে কত? 2। খ নাম্বার। 114 নাম্বার, সোডিয়ামের পারমাণবিক ভর বা ভর সংখ্যা কত?
তো সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, তার ভর সংখ্যা হচ্ছে কত? 23। এরপর 115 নম্বর, কোন প্রতীকটি ধারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? উত্তর হবে ক, প্রোটন ধারা নিজস্ব সত্তা প্রকাশ পায়। 116 নম্বর, ক্রোমিয়ামের পাউনির সংখ্যা কত? তো ক্রোমিয়ামের পাউনির সংখ্যা হচ্ছে কত? 24, 24। শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, পুরো ক্লাস থেকে তুমি 25টায় কমন পাবা সকল বোর্ডে ইনশাআল্লাহ। দেখো এখানে খুব একটা শক দিয়ে রাখছে, এটা তোমাদের বইয়ে কিন্তু শক আছে। এই শকটার উপরে তুমি 3টা স্টার চিহ্ন বানাবো আর 5টা স্টার চিহ্ন মারো, ঠিক আছে? আরেকটা আছে যে তোমাদের ওই যে ল্যাটিন নামের কোনটি, এটার ল্যাটিন নাম আসতেছে এটা পরে। তো এইটা শকের উপরে তুমি 5টা স্টার চিহ্ন মারো এবং এই শকটা পারলে খাইয়ে ফেলাও, মানে একদম পানির ভিতরে দিয়ে, গ্লাসের ভিতরে দিয়ে, ছিঁড়ে গ্লাসের ভিতরে দিয়ে এটা খাইয়ে ফেলাও। কারণ এই এই শক থেকে তোমার একটা প্রশ্ন আসবেই, যেভাবেই করুক না কোনো প্রশ্ন আসবে। যে বলতে পারে যে নিউটনের আপেক্ষিক ভর কত, অথবা নিউটনের আপেক্ষিক আদান কত, অথবা নিউটনের প্রকৃত ভর কত, অথবা প্লুটনের প্রকৃত আদান কত, বা আপেক্ষিক আদান কত, আপেক্ষিক ভর কত। তো এটা আমরা আসলে মুখ একদম ঠুটস্থ করা উচিত। যে দেখো 170 নম্বর প্রশ্নটা বলছে ইলেকট্রনের প্রকৃত ভর কত। এই যে ইলেকট্রন আছে এর প্রকৃত ভর কত? তো প্রকৃত ভর হচ্ছে কত? দেখো তো যে প্রকৃত ভর 9 গুণন 9.110 গুণন 10⁻28 গ্রাম, তাহলে উত্তর হবে কি 9.110 গুণন 10⁻28 গ্রাম। এরপরে 118 নম্বর প্রশ্ন বলছে যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? উত্তর হবে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। এই যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, আমি এটা শুধু দেখায় রাখছি। এরপরে দেখো যে 120 নম্বর, 5টি প্রোটনের প্রকৃত ভর কত গ্রাম? উত্তর হবে হচ্ছে খ গ্রাম, যে 8.365 গুণন 10⁻, কত? 24। প্রোটনের প্রকৃত ভর কত? এই যে একটি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে কত? 1.67 গুণন হচ্ছে 10⁻20⁻4, তাই না? ইনভার্স 24। তো এটার একটি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে এটা, তাহলে 5টা প্রোটনের প্রকৃত ভর কত হবে? 5 দেওয়ার সাথে গুণ হবে না? তাহলে দেখো একটি প্রোটনের প্রকৃত ভর এত, আর 5টা প্রোটনের প্রকৃত ভর কত হবে? 5 এর সাথে এই মানটা গুণ করার ফলে যে উত্তরটা হবে, আনসার আসবে, সেটা হচ্ছে খ নাম্বারটা উত্তর হবে, যে এই যে 8.365 গুণন 10⁻20 ইনভার্স 24। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাকে যদি 5টি প্রোটনের জায়গায় 11টি প্রোটনের কথা বলে, 20টি প্রোটনের কথা বলে, পারবো তো নাকি? অবশ্যই পারতে হবে, নিয়মটা ফলো করো এবং এটা অনুযায়ী শিখে ফেলো। এরপরে বলছে 121 নম্বরে একটি হাইড্রোজেনের প্রকৃত ভর কত? তাই একটি প্রোটন, হাইড্রোজেনের পরমাণুর যে প্রোটনের ভরটা, সেটাই হবে আমাদের হাইড্রোজেনের প্রকৃত ভর। এরপরে 122 নম্বর, আধান শূন্য কণিকা। আধান শূন্য কণিকা কোথায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন আর প্রোটন কখনো আধান শূন্য হতে পারে না, তার মানে হবে কি 3 নাম্বারটা, শুধু ক নাম্বারটা সঠিক হবে, 3 এর নিউটন সঠিক হবে। 123 নাম্বার, ইলেকট্রনের আদানের পরিমাণ। ইলেকট্রনের আদানের পরিমাণ কত? -1.60 গুণন 10⁻20 19 কুলম্ব। আর প্রোটনের আদান হচ্ছে, এটাও জেনে রাখো যে প্রোটনের আদান হচ্ছে প্রোটনের আদান হচ্ছে +1.60 গুণন 10⁻19 কুলম্ব, এবং ইলেকট্রনের আদান হচ্ছে মাইনাস। শুধু এই প্রোটনের আদান আগে কি আছে? প্লাস আছে, আর ইলেকট্রনের আদান আগে কি হবে? মাইনাস হবে। 124 নাম্বার, টাংস্টেনের প্রতীক কোনটি? তো টাংস্টেনের প্রতীক হচ্ছে, যেহেতু টাংস্টেন আসছে ল্যাটিন শব্দ উলফ্রাম থেকে, এই যে ডব্লিউ হচ্ছে টাংস্টেনের প্রতীক। এই যে এই প্রশ্নগুলা দেখবা ম্যাক্সিমাম ঘুরে আসছে এবং এবারও আসবেই। দেখো একটু মিলাই নিও যে স্যার এগুলা কথা বলছে, দেখি আসছে কিনা, পরীক্ষা দিয়ে এসে মিলাই নিও, দেখো প্রত্যেকটা বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে। 125 নাম্বার, কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে ক, কপার। কপারটা হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। 126 নাম্বার, টাংস্টেন এর ল্যাটিন নাম কি? তো টাংস্টেন হচ্ছে আমাদের কোথা থেকে আসছে? যে উলফ্রাম থেকে আসছে, আমি প্রথমে বললাম। তাহলে উলফ্রামের যে আমাদের ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম, এখান থেকে আসছে, তাহলে ঘ নাম্বারটা সঠিক হবে। 127 নাম্বার, যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? তো প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টি। এখানে আমি একটা বেসিক তোমাদের দিয়ে দিই, যে এ পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা। ভালো করে একটু মনোযোগ দাও। এ পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টা, এবং লেবে প্রস্তুত হয় কয়টা? 118 থেকে 98 বাদ দিলে কয়টা পাওয়া যায়? 20টা। দেখো এখান থেকে কতগুলা প্রশ্ন এমসিকিউ শিখতে পারবা। তে বলছে 118টা এ পর্যন্ত আবিষ্কৃত মৌল, 118টা আবিষ্কৃত মৌল থেকে আমাদের 98টা প্রকৃতিতে পাওয়া যায়, এবং 20টি পাওয়া যায় লেবে প্রস্তুত করা যায়, এবং এইগুলার ভিতর থেকে আমাদের মানব দেহে পাওয়া যায় হচ্ছে 26টা। কয়টা? 26টা। এখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসে, যে পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা? 118টা।
এই প্রকৃতিতে পাওয়া যায় কয়টা? 98টা। ল্যাবে প্রস্তুত হয় কয়টা? 20টা। এবং মানব দেহে পাওয়া যায় কয়টা? 26টা ভিন্ন ভিন্ন মৌল আছে। তো এখানে দেখো যে আমাদের প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টা? 98টা। এর শরীরে কত ধরনের মৌল আছে? উত্তর হচ্ছে 26টা। একটু আগে তোমাকে আমি শিখে আসছি। এরপরে দেখো 129 নাম্বার, সোডিয়ামের ল্যাটিন নাম কত? কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। ঘ নাম্বারটা সঠিক হবে। 130 নাম্বার, মার্কারি ল্যাটিন নাম কি? ঘ নাম্বার হচ্ছে হাইড্রাগ্রাম। 131 নাম্বার, কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম, মানে এসবি। এটা তোমরা ওই যে তোমাদের একটা বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা ছক আছে দেখবা ল্যাটিন নামের, এই ছকটা একটু মুখস্থ করে নিও, কারণ এখান থেকে একটা এমসিকিউ থাকবে তোমাদের। 132 নাম্বার, কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? তো উত্তর হবে আর্জেন্টিনাম এজি। এজি হচ্ছে ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে। 133 নাম্বার, যে ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? উত্তর হবে খ পটাশিয়াম। এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে, কারণ এটা হচ্ছে কেলিয়াম, ল্যাটিন শব্দ কেলিয়াম থেকে এটা আসছে। 134 নাম্বার, দেখো কোন মূলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে? উত্তর হবে সোডিয়াম, কারণ সোডিয়াম ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে আসছে। তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়। এখন আমরা চতুর্থ অধ্যায়টা শিখে নিব। তৃতীয় অধ্যায়ের যে এমসিকিউ গুলা দিলাম অবশ্যই তোমরা একটু ঝাঁঝরা প্রয়োগ করে ফেলো। অবশ্যই এখান থেকে এমসিকিউ থাকবেই। প্রথম নাম্বার দেখো, যে অধ্যায় নাম্বার 4 কি বলছে, যে এক নাম্বারটা তোমাকে বলছে যে চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কোনটি সাদা অধক্ষেপ পড়ে? তা অধক্ষেপের কিন্তু আমি বর্ণনা করছি যে পাত্রের নিচে তলায় যদি আমরা দুইটা বস্তু যদি আমরা মিশ্রণ করি, তাহলে যেটা অদ্রবণীয় অবস্থায় পাত্রের তলায় জমা থাকে সেটা হচ্ছে কি? অধক্ষেপ। তো এটার উত্তর হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কি থাকে? অধক্ষেপ অবস্থায় জমা থাকে। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে ওয়াই একটা মৌল দিছে, এই যে ওয়াই একটা কি দিছে? মৌল দিছে। এখানে বলছে যে এটা একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, যার প্রোটন সংখ্যা হচ্ছে 26 আর আইসোটোপ সংখ্যা হচ্ছে কত? 27। তো এখানে তোমাকে বলছে ওয়াই একটি প্রতীক মাত্র, কোনো প্রচলিত মৌলের প্রতীক নয়। এখানে এক নাম্বার বলছে অবস্থান্তর মৌল হবে, নিজস্ব বর্ণ আছে, ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়ম হয়। উত্তর হবে ঘ 1 2 3। 3 নাম্বার বলছে কোনটি অবস্থান্তর মৌল? উত্তর হবে খ নাম্বার নিকেল। 4 নাম্বার বলছে কোনটি মৃৎক্ষার ধাতু? উত্তর হবে স্ট্রনশিয়াম এসআর। 5 নাম্বার বলছে অবস্থান্তর মৌল কোনটি? উত্তর হবে গ আয়রন। এরপরে 6 নাম্বার প্রশ্ন বলছে ক্ষার ধাতু সমূহের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? উত্তর হবে একটা। ওই যে মৃৎক্ষার ধাতু আর ক্ষার ধাতু শিখছি না, যে পটাশিয়াম, এটা এগুলা কি ধাতু, তাই না? এটা কি ধাতু? ক্ষার ধাতু, কারণ এর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে কিনা বলো? তো এটা গুলা হচ্ছে ক্ষার ধাতু। আর ক্ষার ধাতুর 1 নাম্বার গ্রুপের সকল মৌলগুলার সর্ববহিস্থ স্তরে, বাহিরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। একটি কি হবে? একটি হবে, একটি। তো একটি হচ্ছে কিন্তু যে গ্রুপ নাম্বার, তোমার পর্যায় সারণীর গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সবগুলা কি আমরা জানি কি? ক্ষার ধাতু, রাইট? তো 1 এর যে মৌলগুলো আছে সব ক্ষার ধাতু, আর এগুলার বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। এরপরে দেখো পর্যায় সারণীর বলছে তোমাকে যে পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের খণ্ডিত অংশ নিচে দেওয়া হলো। এই যে বলছে পটাশিয়াম, এরপরে তোমাকে এক্স ওয়াই জেড দিছে। এখানে পর্যায় কি হয়েছে আপনার এক্স ওয়াই জেড আসলে প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্রকৃত কোনো মৌল নয়। এখানে প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। তো 7 নাম্বার বলছে এক্স মৌলটি পর্যায় সারণী কোন পর্যায়ে আছে? উত্তর হবে পঞ্চম পর্যায়ে। কোন পর্যায়ে? পঞ্চম পর্যায়ে আছে। কারণ হচ্ছে এক্স মৌলটা কি? পটাশিয়াম হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করলে 4টা শক্তি স্তর পাই, তার মানে এই পটাশিয়াম হলো চতুর্থ পর্যায়ে, তাই না? তো পটাশিয়ামের পরেই তো কার স্থান? পটাশিয়ামের পরে হচ্ছে আমাদের এই এক্স এর স্থান, রাইট? এই যে এক্স এর স্থান। তাহলে এক্সটা কততম পর্যায়ে থাকবে? তার নিচেই যেহেতু পটাশিয়ামের নিচে, সেহেতু এটা পঞ্চম পর্যায়ে থাকবে। তার মানে উত্তর হবে আমাদের ঘ পঞ্চম পর্যায়ে থাকবে। এরপরে 8 নাম্বার বলছে উল্লেখিত মৌলগুলোর 1 নাম্বার হচ্ছে সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে। হ্যাঁ, 1 নাম্বার গ্রুপের আমরা কিন্তু একটু আগে শিখে আসছি যে 1 নাম্বার গ্রুপের যতগুলা মৌল আছে সর্বশক্তি স্তরে একটা মৌল ইলেকট্রন থাকে। এরপরে বলছে দেখো পারমাণবিক আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, এটা রং। সক্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, সক্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এটা হচ্ছে 1 এবং 3 সঠিক হবে, খ নাম্বারটা সঠিক হবে। উদ্দীপকের আলোকে 9 এবং 10 প্রশ্নের উত্তর দাও। 10 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। তো আমরা জানি পর্যায় সারণীর এগুলা হচ্ছে কি? শ্রেণী, আর এগুলা হচ্ছে আমাদের পর্যায়, রাইট? এই যে এগুলা হচ্ছে আমাদের পর্যায়। তো এগুলা হচ্ছে পর্যায়, আর এই যে আমাদের যে উপর দিকে নিচে এগুলা হচ্ছে আমাদের গ্রুপ বা শ্রেণী, রাইট? আমরা জানি যে পর্যায় সারণীর সবচেয়ে বামের যে মৌলগুলো আছে, পর্যায় সারণীর যে বামের যে মৌলগুলো আছে এগুলার আয়নীকরণ শক্তি সবচেয়ে কি? কম। আর যত বাম থেকে ডানে যাবে তত আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। হ্যাঁ, বৃদ্ধি পায়। তো এখানে যে কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সবচেয়ে কম কোনটা হবে? এই যে পর্যায় সারণীর যেহেতু এক্সটা দেখতেছি সবচেয়ে বামে,
এই কারণে এক্সটা হচ্ছে আয়নীকরণ শক্তির মান কি হবে, কম হবে। উত্তর হবে 9 নম্বরের উত্তর হলো পাইলাম কি আমরা, ক পাইলাম। তাহলে এক্স মোলের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আচ্ছা, এরপরে বলছে দেখো যে 10 নম্বরটা, উদ্দীপকের অনুসারে এক্স মোল অপেক্ষা ওয়াই মোলের ধাতব ধর্ম কম। বলে এক্স মোল অপেক্ষা ওয়াই মোলের ধাতব ধর্ম কি কম, এবং ডি মোলর বলছে ডি মোলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, ওয়াই মোলটি আর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। উত্তর হবে ক 1 এবং 2। তো আজকে যেহেতু এমসিকিউ শিখতেছি, তো এমসিকিউ যে বেসিকটা দিলে তোমাদের উপকার আসবে সেই বেসিক গুলা দিব ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে 300টা এমসিকিউ সলভ করতে করতে মনে করো যে 3-4 ঘন্টা লেগে যাবে যদি ভিউজ পরিমাণ বুঝিয়ে করতে চাই। যেটা না বললে তোমরা একটুও বুঝবা না, সেটা আমি তোমাদের অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো নিচের উদ্দীপকের লক্ষ্য করো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তোমাকে একটা সারণী দেওয়া আছে, আসলে যে এ বি ডি ই এফ এগুলো হচ্ছে আসলে প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে এই যে এ বি ডি ই এফ, এফটা আসলে আমাদের এখানে প্রতীক অর্থে ব্যবহৃত হয় নাই, এফটা মূলত হচ্ছে এখানে আমাদের ফ্লোরিনকে বোঝাইছে। তো এখানে তোমাকে প্রশ্ন করছে এল এর পারমাণবিক সংখ্যা কত। তো ফ্লোরিন হচ্ছে 17 নাম্বার গ্রুপের মৌল, তাই না? তাহলে 17 নাম্বার গ্রুপের মৌল। তো এখানে 17 এর আগের যে মৌলগুলা সেটা হচ্ছে কি 16 নাম্বার। তার মানে এখানে বলতে পারি যে এল এর হচ্ছে কত, 16, গ নাম্বারটা সঠিক হবে। এবং 12 নাম্বার, উদ্দীপকের ডি এর আয়নীকরণ শক্তি ই অপেক্ষা বেশি, এফ এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এল এর আয়নীকরণ শক্তি ই অপেক্ষা কম। উত্তর হবে গ 1, 2, 3। এবার প্রশ্ন বলছে দেখো উপরে একটা উদ্দীপক আছে, 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এও যে দুইটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে ক্লোরিন আর অক্সিজেন তো আছে, কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। উত্তর হবে জি, তড়িৎ ঋণাত্মক মৌল। এবং 14 নাম্বার বলছে এ জি, তারপর হচ্ছে ক্লোরিন মৌলগুলোর ক্ষেত্রে জি এর আকার ছোট, এ এর ধাতব ধর্ম বেশি, এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। এগুলা কিন্তু আলোচনা করলে হিউজ পরিমাণ অনেক সময় লাগবে। তো আমি যেহেতু এমসিকিউ শেখাচ্ছি খুব শর্টকাটে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু তোমাদের সামনে সময় নাই। 14 নাম্বারটার উত্তর হবে খ 1 ও 3। এরপরে 15 এবং 16 নাম্বার প্রশ্ন উত্তর দিতে বলছে। দেখো উপরে একটা মনে করো সারণী দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ আর এগুলো হচ্ছে পর্যায়। তো এখানে বলছে যে এ বি সি ডি ই এফ ও এফ জি প্রচলিত কোনো অর্থ বহন করে না। যদি এখানে দেখো যে আমাদের উদ্দীপকের ক্ষেত্রে পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটি। উত্তর হবে খ, এইটা সঠিক হবে। নাম্বার প্রশ্ন দেখো কি বলছে যে এ ডি ই এবং কিউ প্রতীকী অর্থে ব্যবহৃত। তো 1 নাম্বার বলছে এ এর আয়নীকরণ শক্তি ডি অপেক্ষা কম এবং ডি এর পারমাণবিক আকার কিউ অপেক্ষা ছোট, ই ডি অপেক্ষা অধিকতর সক্রিয়। উত্তর হবে গ 2 এবং 3। 17 নাম্বার প্রশ্ন বলছে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। উত্তর হবে এখানে যতগুলা মৌল আছে সবচেয়ে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। 18 নম্বর বলছে নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। উত্তর হবে খ রেডিয়াম। হ্যাঁ, উত্তর হবে খ রেডিয়াম। এরপরে 19 নাম্বার ইলেকট্রনের আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক। উত্তর হবে যে এখানে কার্বন, বোরন, ফসফরাস, সিলিকন, এটা সঠিক হবে। এরপরে 20 নাম্বার কোনটি আয়নীকরণ শক্তি কম। উত্তর হবে এই যে ভি আর ভি, হ্যাঁ, রুবিডিয়াম। এরপর হচ্ছে 21 কোনটির আয়নীকরণ শক্তি বেশি। উত্তর হবে কি ঘ ক্লোরিন। এবার প্রশ্নটা বলছে নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রম সঠিক। উত্তর হবে খ আয়োডিন, ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে কি ফ্লোরিন। তারপর এটা নাম্বার হচ্ছে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। দেখো এখানে কিভাবে কম, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এর নিউক্লিয়াসের দিকে তার শক্তি স্তর বা ইলেকট্রনগুলোর আকর্ষণ কি অনেক বেশি থাকে, আকর্ষণ বা বিকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে, এখানে ম্যাগনেসিয়ামের কি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম অন্যান্য মৌলের তুলনায়। এরপরে দেখো যে 24 নাম্বার কোন ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট। উত্তর হবে হচ্ছে গ নাম্বার অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+। আবার 25 নাম্বার কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা হচ্ছে সালফার। কারণ হচ্ছে তার সর্বশক্তি স্তরে বেশি ইলেকট্রন থাকায় ইলেকট্রনের দিকে নিউক্লিয়াসের দিকে বেশি আকর্ষণ করে, এই কারণে তার কি সবচেয়ে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। এরপরে 26 নাম্বার যে কোনটির আকার সবচেয়ে বড়। কোনটির আকার সবচেয়ে বড়, এটা হচ্ছে সোডিয়ামের সবচেয়ে আকার সবচেয়ে বড়। এগুলার কারণ কি, এগুলা কিন্তু তোমরা একটু শিখিও, আমি যে জ্ঞানমূলক প্রশ্ন দিছি সেগুলা একটু ভালো করে পড়লে সেই ক্লাসটা দেখো, অবশ্যই তোমরা সেখানে এটা বিস্তারিত পাবা। যেহেতু এমসিকিউ দিচ্ছি তোমার যে শর্ট টাইমে, যেহেতু সামনে সময় কম আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিচ্ছি, তোমরা এক নজর চোখ বুলাই যাও, কারণ এগুলা হুবহু আসার মতো, হুবহু আসবে এরকম মতো এমসিকিউ আমি দিছি। তো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। 27 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটি। অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি হচ্ছে পটাশিয়ামের কে।
28 নাম্বার কোন মৌলটির ধাতব ধর্ম বেশি? উত্তর হবে পটাশিয়াম কে। 29 নাম্বার নিচের কোন মৌলটির আকার সবচেয়ে ছোট? উত্তর হবে অ্যালুমিনিয়াম হ। 30 নাম্বার বলছে তৃতীয় পর্যায়ের 16 নং শ্রেণীর মৌলটির উত্তেজিত অবস্থায় যোগ্যতা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি মেজর ইলেকট্রন থাকতে পারে? উত্তর হবে ঘ 6টি। 31 নাম্বার যে ক্যালসিয়াম ও জিঙ্ক এর ক্ষেত্রে যোজনী একই, গ্রুপ একই, পর্যায় একই? উত্তর হবে পর্যায় একই না, উত্তর হবে 1 এবং 3। যোজনী একই এবং পর্যায় একই, গ্রুপ এক না। ঠিক আছে, তাহলে গ্রুপ এক হবে না, পর্যায় একই এবং যোজনী একই হবে, 1 এবং 3 সঠিক হবে। 32 নাম্বার দেখো এই মৌলটির পাউন্ডের সংখ্যা 26, পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোথায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমি একটু তোমাদের সলভ করে দিচ্ছি। এটা সিকিউতেও আসে, যদি ঘ নাম্বারে আসে তোমরা পারবা না, আবার আবার দেখা যাচ্ছে এই ধরনের এমসিকিউ আসে। আয়রনের কথা বলছে, যদি অন্য কিছুর কথা বলে তখন তুমি আবার সেটা পারবা না। একটু দেখাই দিচ্ছে যে আয়রনের, আমরা জানি আয়রনের প্রোটন সংখ্যা হচ্ছে কয়টা? পাউন্ডের সংখ্যা হচ্ছে 26। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় যে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে হচ্ছে 4s2, এরপরে হচ্ছে 3d কত থাকে? 6 থাকে, রাইট? তো এখানে যে কয়টা মৌল হয়েছে দেখো, যে ইলেকট্রন সংখ্যা গুণ, যে এখানে হচ্ছে 10টা, এই পর্যন্ত হচ্ছে কয়টা? 20টা, এই যে 26টা। তো দেখো তো আমরা ইলেকট্রন বিন্যাসের থেকে আমরা পর্যায় সারণী যেভাবে, পর্যায় সারণীর অবস্থান যেভাবে বের করি, যে কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তর যেটা থাকবে, এই যে 1, এই যে সামনে যে 1 দেখো অরবিটাল, এই যে s p p এগুলো হচ্ছে অরবিটাল। তো এখানে এই যে 1 2, এই অরবিটালের সামনে যে 1 2 3 3, এই যে 4 আছে, 3 আছে, তো এগুলা হচ্ছে আমাদের কি শক্তি স্তর, এগুলো হচ্ছে কি শক্তি স্তর। এবং n এর মান এখানে বলছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তর যেটা হবে, সর্বোচ্চ শক্তি স্তর যেটা, সেটাই হচ্ছে তার পর্যায় নাম্বার। তার মানে আমাদের এটার পর্যায় যা হবে, পর্যায় যা হবে, একটা ভালো করে শিখো, বাকিগুলা পারবা। এটার পর্যায় যা হবে সেটা হচ্ছে কত? দেখো তো এই মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তর কত? 4 না? কারণ এখানে দেখো 3 3 3 4 2 1 আছে, কিন্তু সর্বোচ্চ শক্তি স্তর 4। তার মানে আমাদের পর্যায় হবে কত? 4। পর্যায় কত হলো? 4 হলো। আবার দেখো তোমাকে বলছে গ্রুপ কত, তাহলে কত নাম্বার গ্রুপে অবস্থান করে? তাহলে গ্রুপ কত হবে? যে আমরা জানি কোন মৌলে ইলেকট্রন বিন্যাস যদি s অরবিটালে শেষ হয়, s অরবিটালে শেষ হয়, তাহলে s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে আমাদের গ্রুপ নাম্বার। আবার যদি p অরবিটাল শেষ হয়, তাহলে p অরবিটাল এবং s অরবিটালে মূল ইলেকট্রন সংখ্যার সাথে আমাদের কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে, তাহলে পাওয়া যাবে আমাদের সেই মৌলের গ্রুপ নাম্বার। আবার কোন মৌলে ইলেকট্রন বিন্যাস যদি d অরবিটালে শেষ হয়, কোন অরবিটালে? d অরবিটালে শেষ হয়, আগের শক্তি স্তর যদি s অরবিটাল থাকে, কি থাকে? সর্বোচ্চ শক্তি স্তর s অরবিটাল থাকে, তাহলে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এই যে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ শক্তি স্তরের s অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে আমাদের গ্রুপ নাম্বার। তাহলে দেখো তো আমাদের এখানে যে আমরা ই করছি যে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 6 পাইছি, তাই না? d অরবিটালের ইলেকট্রন সংখ্যা 6 এবং এই মৌলের ইলেকট্রন d অরবিটাল শেষ হয়েছে, এবং এর আগের ইলেকট্রন সর্বশক্তি স্তর আমাদের কি আছে? s আছে, রাইট? তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2টা, d অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 6টা। তাহলে 2টা আর 6টা যদি তুমি যোগ করো তাহলে কত হবে? যেহেতু 2 অরবিটাল শেষ হয়েছে, তাহলে d অরবিটালে মোট আর s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে কয়টা? আমাদের গ্রুপ নাম্বার। তাহলে এখানে কত হবে? 2 আর 6 যোগ করলে কত হবে? 8 হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে পর্যায় পাইলাম 4, গ্রুপ পাইলাম কত? 8। এইভাবে কিন্তু তোমাদের বের করতে হয়, এবং সৃজনশীল আসলেও কিন্তু এইভাবেই তোমরা কি করবা? বের করবা। তাহলে এখানে আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে 32 নাম্বারটা। দেখো কি হবে আনসার? উত্তর হবে আমাদের ক নাম্বারটা, পর্যায় নাম্বার, চতুর্থ পর্যায়, এবং গ্রুপ নাম্বার হচ্ছে 8। কিভাবে বের করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাকে বলছে 33 নাম্বারটা, দেখো যে x একটা মৌল দেওয়া আছে, তো এখানে ইলেকট্রন বিন্যাসটা করা আছে, মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? মৌল গ্রুপ নাম্বার আমরা শিখে আসছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস যদি d অরবিটালে শেষ হয়, কোন অরবিটালে? d অরবিটালে শেষ হয়, তাহলে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং s সর্বোচ্চ শক্তি স্তরে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমাদের গ্রুপ নাম্বার পাবো। তাহলে এখানে 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। এই যে আমাদের খ নাম্বারটা কি গ্রুপ নাম্বার কত পাইলাম? 4 এ পেয়ে গেলাম। দেখো 34 নাম্বার প্রশ্ন বলছে নিকেল পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? উত্তর হবে পর্যায় সারণীর 10 নাম্বার গ্রুপ অবস্থিত। 35 নাম্বার পর্যায় সারণীতে ভ্যানেডিয়াম 23 মৌলটির অবস্থান কোথায়? আমি যেভাবে তোমাদের বের করা শিখাইলাম এইভাবে বের করে তোমরা শিখবা। এটা উত্তর হবে খ নাম্বার, পর্যায় 4, গ্রুপ হচ্ছে 5। স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? উত্তর হবে ক 3s2 3p6 3d1 4s2। এই যে এখানে আমরা s অরবিটাল আগে পরিপূর্ণ করব, এরপরে d অরবিটালে ইলেকট্রন দিব। এরপরে 37 নাম্বার প্রশ্ন হচ্ছে যে একটা ইলেকট্রনের দেওয়া আছে, পদমূলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? এটা কিন্তু আমরা শিখছি যে
ডি অরবিটালে থাকলে 5 এবং তার সেই ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে হবে 5 এবং 1 যোগ করলে 6, তার মানে গ্রুপ নাম্বার 6। তো পর্যায় এবং গ্রুপ নাম্বারের নিয়ম আছে, তোমরা পারো আশা করি, সেগুলো তোমরা শিখে নিবা। তারপর 38 নাম্বার দেখো, Z12 মূলটির অবস্থান কোন পর্যায়ে? উত্তর হবে কোথায়? 3 পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে। এটার যে তুমি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবা যে সর্বোচ্চ শক্তি স্তর কত আছে, দেখবা 3 আছে, এই কারণে সে 3 নাম্বার পর্যায়ে অবস্থান করতেছে। 39 নাম্বার প্রশ্ন, অক্সিজেনের পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? অক্সিজেন হচ্ছে কোন গ্রুপে অবস্থিত? 16 নাম্বার গ্রুপে অবস্থিত। অক্সিজেন হচ্ছে 8 নাম্বার মৌল। এটা ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে কত নাম্বার মৌলে অবস্থিত, হয়তো পি অরবিটালে শেষ হবে, এরপরে তোমার 10 যোগ করতে হবে। এরপরে 40 নাম্বার পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? তো পর্যায় সারণী ফসফরাসের অবস্থান হচ্ছে কত? 15 নাম্বার গ্রুপে। এগুলা কিন্তু কি করতে হয় না, মুখস্থ করতে হবে না, বুঝতে পারছো? এগুলা কিন্তু বের করলে হয়। যেমন কি 41 নাম্বার পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কোন গ্রুপে? অ্যালুমিনিয়ামের অবস্থান হচ্ছে 13 নাম্বার গ্রুপে। এটা একটু দেখাই দেই, একটা এই যে কয়টা টাইপের একই, তো একটা দেখাই দিই। অ্যালুমিনিয়ামেরটা তোমরা একটু দেখো যে অ্যালুমিনিয়ামের আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানি হচ্ছে কত? 13টা। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হচ্ছে 3s2, এরপরে দেখো কয়টা হলো? 10টা, 12টা, তারপর হচ্ছে 3p1, রাইট? এখন এখান থেকে অ্যালুমিনিয়ামের পর্যায় কত হচ্ছে? পর্যায় হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে কত? 3, তার মানে পর্যায় হচ্ছে 3। এবং তাহলে পর্যায়ে আমরা পাইলাম, পর্যায় পাইলাম হচ্ছে 3 পাইছি আমরা পর্যায়, রাইট? এবং আমাদের গ্রুপ কত? আমাদের পর্যায়ও চাইতে পারে, গ্রুপও চাইতে পারে, অবস্থান যেহেতু চাইছে। তো গ্রুপটা হবে কোথায়? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস পি অরবিটালে শেষ হয়, কোন অরবিটালে? পি অরবিটালে শেষ হয়, তাহলে পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা এবং তার আগে যে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা, তার মানে এস এবং পি অরবিটালে যদি শেষ হয়, তাহলে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা 1, এই দুইটা যোগ করব। মানে এখানে এস এবং পি অরবিটালে শেষ হইলেই এই দুইটা মৌলের দুইটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করব, তার সাথে যোগ করলে সাথে 10 যোগ করতে হবে। কত যোগ? 10। তাহলে 2 এবং 1, এই যে 2 1 যোগ করলাম, এর সাথে আরো 10 যোগ করতে হবে শুধু এই পি অরবিটালের জন্য। তাহলে পি অরবিটালে যদি শেষ হয়, এই কারণেই আমাদের কি করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে 2 আর 1 কত হবে? 3, 3 আর 10 কত হবে? 13। তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে কত? 13 নাম্বার গ্রুপে পড়বে এবং 3 নাম্বার পর্যায়ে পড়বে। এটা কিন্তু তোমাদের সৃজনশীল ক নাম্বার আসে, গ নাম্বার আসে, তোমরা একটু বুঝে নিও, ভালোভাবে শিখে নিও। এরপরে দেখো প্রদর্শনে এলোমের অবস্থান কোথায়? 13 নাম্বার আমরা পাইলাম। দেখো 42 নাম্বার পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ের কতটি মৌল আছে? পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে দেখবা 32টা মৌল আছে, ঠিক আছে? এখানে ষষ্ঠ এবং সপ্তম নাম্বার পর্যায়ে কিন্তু একটু ব্যতিক্রম আছে, একটু দেখে নিও। 43 নাম্বার পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি? পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে কতটি? 18টি আছে। এরপরে দেখো যে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? উত্তর হবে গ, চতুর্থ পর্যায়ে অবস্থিত। 45 নাম্বার পর্যায় সারণীর 3 এর মৌলের সংখ্যা কত? পর্যায় সারণীর 3 এর মৌল সংখ্যা হচ্ছে গ নাম্বার। 3 নাম্বার গ্রুপের মৌল সংখ্যা হচ্ছে 32টা। এই যে অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট সারি মৌল আছে এগুলা। 46 নাম্বার পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? উত্তর হবে কয়টা? 32টা ষষ্ঠ পর্যায়ে মৌল আছে। এরপরে দেখো পর্যায় সারণীর কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? উত্তর হবে 3 নাম্বার গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক। 48 নাম্বার ল্যান্থানাইট সারিতে কতটি মৌল আছে? উত্তর হবে গ, 15টি মৌল আছে। 49 নাম্বার অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো, অ্যাক্টিনাইট সারির মৌল সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে 89 থেকে 103। 50 নাম্বার বলছে কোন গ্রুপে মৌলের সংখ্যা সবচেয়ে কম? উত্তর হবে ক, 12 নাম্বার গ্রুপের মৌলের সংখ্যা সবচেয়ে কম। 55 নাম্বার প্রশ্ন বলছে দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটি? দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল হচ্ছে খ নাম্বার নিয়ন, খ নাম্বার নিয়ন। 52 নাম্বার যে অ্যাক্টিনাইট সারির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? উত্তর হবে ঘ, সপ্তম পর্যায়ে অবস্থিত। এরপরে 53 নম্বর মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? উত্তর হবে কত? 12টি আনুভূমিক সারি ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে। তড়িৎ সূত্র মেনে চলে, তড়িৎ সূত্রকে সমর্থন করে কোনটা? আমরা তড়িৎ সূত্রটা জানি, ড্রুবেরনের তড়িৎ সূত্র হচ্ছে কি, যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের, আমরা যদি তিনটা মৌল পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর পর যদি দেখি যে প্রথম দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা হবে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের অর্ধেক বা তার কাছাকাছি। তো এই সূত্র মেনে চলে হচ্ছে ক নাম্বারটা 1 এবং 2, কারণ দেখো লিথিয়ামের ইলেকট্রন পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত? 7 এবং পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত? 39। তো 39 এবং আমি যদি 7 যোগ করি তাহলে টোটাল হবে 46। একে যদি আমি অর্ধেক করি তাহলে কত হবে? অর্ধেক করলে হবে 23 হবে, 23। তার মানে আমাদের 23 কার মৌল, যে সোডিয়ামের কি পারমাণবিক ভর, তার মানে আমরা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা পাইছি, তার মানে এই সূত্রটা মেনে চলে। এইরকম 2 নাম্বারটাও এইভাবে সূত্র মেনে চলে। এরপরে 55 নাম্বার দেখো যে পর্যায় সারণীর অষ্টক সূত্র
কে প্রদান করেন? পর্যায় অষ্টক সূত্র প্রদান করেন হচ্ছে বিজ্ঞানী লিউল্যান্ড। 56 নম্বর প্রশ্ন বলছে যে তোমাদের বিজ্ঞানী মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কতটি ছিল? উত্তর হবে ঘ 8টি ছিল। 57 নম্বর প্রশ্ন, যে ডব্লিউ ডোবের আয়নারের ত্রয়ী সূত্র কোনটি? উত্তর হবে ক নাম্বার লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। 58 নম্বর প্রশ্ন দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? উত্তর হবে ঘ নাম্বারটা পারমাণবিক ভর, মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। 59 নম্বর বলছে মেন্ডেলিফের কত সালে পর্যায় সূত্র প্রদান করেন? উত্তর হবে খ 1869 সালে মেন্ডেলিফ পর্যায় সূত্র প্রদান করেন। 60 নম্বর হচ্ছে মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন? উত্তর হবে খ 63টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন। 61 নম্বর, মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেন? উত্তর হবে 66টি। উত্তর হবে কি 66টি। দেখো যে মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেন? উত্তর হবে কি 66টি। তো দেখো মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন? সেটা হচ্ছে 63টি, এবং 4টি অনাবিষ্কৃত মৌল তিনি কথা বলছিলেন। এই তারপরে যে পর্যায় সারণী প্রবর্তন করেন সেটা তার টোটাল মৌল ছিল কয়টা? 66টি। এখানে কিন্তু তোমরা আবার ভুল করো না, ঠিক আছে? তোমাদের এই ছিল চতুর্থ অধ্যায়ের 61টা এমসিকিউ। এর ভিতরে থাকবে তোমাদের এই পরীক্ষায়, এর বাহিরে কোনো ধরনের প্রশ্ন আসবে না। এই নিয়মের ভিতরে বা এই ধরনের প্রশ্নই হুবহু কমন আসবে। তো বারবার একটু দেখার চেষ্টা করো। এরপর আমরা এখন শিখবো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলা শিখবো। দেখো 1 নাম্বার, কপারের যোজ্যতা ইলেকট্রন কত? আমরা জানি যোজ্যতা ইলেকট্রন কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তির যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার কি যোজ্যতা ইলেকট্রন। তো কপারের ইলেকট্রন হচ্ছে কয়টা? কপারের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা থাকে। এটা তোমরা মুখস্থ করে নাও এবং তোমরা বেরও করে করতে পারো। তো এখানে 2 নাম্বার হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো যোজ্যতা ইলেকট্রন কত? হ্যালোজেন গ্রুপের 17 নাম্বার গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এগুলা হচ্ছে তার সর্বশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। প্রশ্ন বলছে দেখো, কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সমান? উত্তর হবে গ ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান। এরপরে হচ্ছে যে নিচের কোন মৌলটির যোজনী ইলেকট্রন ও যোজ্যতা একই? যোজনী ইলেকট্রন ও যোজ্যতা একই, যোজ্যতা হবে যোজ্যতা একই। উত্তর হবে হচ্ছে ক্যালসিয়াম, ক নাম্বারটা সঠিক হবে। এরপরে 5 নাম্বার বলছে যে নিচের কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ভিন্ন? উত্তর হবে ঘ ক্লোরিন। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, অবশ্যই তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। যে কোন মৌলটির যোজনী শূন্য? উত্তর হবে ক্রিপ্টন, কারণ এটা হচ্ছে কি যোজনী হচ্ছে 17 নাম্বার, আমরা জানি 18 নাম্বার গ্রুপের মৌলগুলা কি নিষ্ক্রিয়, কারণ এগুলার যোজনী হচ্ছে কি শূন্য। তাহলে এখানে 7 নাম্বার হচ্ছে সালফার ডাইঅক্সাইডের SO2 যুগে সালফারের সুপ্ত যোজনী কত? তো আমরা খ নাম্বারটা হচ্ছে সঠিক 2। এরপরে 8 নাম্বার হচ্ছে নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী শূন্য? নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী শূন্য? উত্তর হবে গ নাম্বার ফেরাস সালফেটের আয়রনের সুপ্ত যোজনী কত? শূন্য হবে। কেন শূন্য হবে এটা আমি তোমাদের বলি, যে আয়রনের আমরা জানি যে আয়রনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে কি 2 3, তার মানে সর্বোচ্চ যোজনী কত? 3। আর এই যে ফেরাস সালফেটে আমাদের যোজনী সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী বসে কত? 3। তাহলে আমাদের সুপ্ত যোজনী বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমাদের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আর এখানে ব্যবহৃত হচ্ছে কত? 3। তাহলে 3 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত? শূন্য। তার মানে বুঝছে যে নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী শূন্য? তার মানে ফেরাস সালফেটে আয়রনের সুপ্ত যোজনী কত? শূন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। 9 নাম্বারটা বলছে কার্বন মনোক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী কত? তো এখানে কার্বন মনোক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী কত? 2 হবে। কেন? কারণ আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। আর এই যৌগে কার্বনের সক্রিয় যোজনী বসছে কত? 2 বসছে। কত বসছে? 2 বসছে। তাহলে এখানে আমরা যে এখানে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে সুপ্ত যোজনী কত থাকবে? 2 হবে। কত হবে? 2। এবং বোরন নাইট্রেট 10 নাম্বার বলছে বোরন নাইট্রোজেনের যোজনী কত? যোজনী হচ্ছে 3। বোরন নাইট্রেটের নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 3 বসছে। কোনটি বোরন নাইট্রাইটের সঠিক সংকেত? উত্তর হবে Bn। এইগুলা কিন্তু পরীক্ষায় আসে, একদম মাথায় রেখে দাও। হ্যাঁ, 12 নাম্বার প্রশ্ন বলছে কার্বন মনোক্সাইডের কার্বনের সক্রিয় যোজনী কত? আমি একটু আগে শিখে আসছি, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইডের 2 শিখে আসছি। 2 উত্তর হবে। 13 নাম্বার, নিচের কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? আয়রন। ওই যে আয়রন কি 2 এবং 3 যোজনী প্রদর্শন করে, তাহলে হচ্ছে আয়রন উত্তর হবে। এরপর হচ্ছে 14 নাম্বার, কোন মৌল জোরের পরিবর্তনশীল যোজ্যতা আছে? এটা উত্তর হবে ঘ নাম্বারটা, যে Fe মানে আয়রন এবং হাইড্রোগ্রাম মার্কারি। 15 নাম্বার প্রশ্ন করছে তোমাকে কোনটি দ্বিযোজী যৌগমূলক? কোনটি দ্বিযোজী যৌগমূলক? উত্তর হবে খ সালফার ডাইঅক্সাইড। এরপরে হচ্ছে কোনটি ত্রিযোজী যৌগমূলক? উত্তর হবে গ ফসফেট।
17 নম্বর বলছে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, উত্তর হবে ফসফেনিয়াম ক। 18 নম্বর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি, উত্তর হবে গ অ্যালুমিনিয়াম কার্বনেট। অ্যালুমিনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি, এগুলা কিন্তু আসে বারবার, একটু দেখে নিও। ফসফেটের সংকেত সঠিক সংকেত হচ্ছে গ নাম্বারটা, যে PH4 3PO4। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাকে বলছে 20 নাম্বারটা যে অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে। তো অ্যালুমিনিয়াম সালফেটের যদি আমরা সংকেতটা শিখি, দেখো একটা শিখলে তুমি আরো এই টাইপের যতগুলো আসবে তুমি সবগুলা সলভ করতে পারবা। তো এখানে তোমাকে অ্যালুমিনিয়াম যে সালফেটটা, এর সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সালফেট SO4, এরপর হচ্ছে 3 হবে, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, সেটা তোমার কোথায় বসবে, এই যে সালফেটের জায়গায়, আর সালফেটের যোজনী হচ্ছে 2, এটা বসবে কি এই অ্যালুমিনিয়ামের জায়গায়, তাই না? তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সঠিক সংকেত। তো এটাকে যদি আমি পরমাণু হিসাব করতে যাই, যেমন অ্যালুমিনিয়ামের পরমাণু আছে কয়টা, দেখো অ্যালুমিনিয়ামের পরমাণু আছে এখানে 2টা প্লাস, এরপরে এই যে তোমাদের ব্র্যাকেট, এরপরে দেখো সালফারের এখানে পরমাণু কয়টা, একটা প্লাস, এই যে অক্সিজেনের পরমাণু কয়টা, এখানে আছে 4টা, এই যে 4টা দিলাম, গুণন হচ্ছে এখানে কত হবে 3, কারণ এই 3টা এই 2টার সাথেই গুণ বোঝাচ্ছে, রাইট? এরপরে দেখো আমরা 2 দিব, এরপরে দেখো আমরা করব 4 আর 1 যোগ করলে কত 5, গুণন হচ্ছে এখানে কত 3, তাহলে 2 যোগ এখানে 5, 3 আর 5 গুণ করলে কত হবে, 3 5 15, 15 আর 2 যদি যোগ করো তাহলে কত হবে 17 হবে, কত হবে 17। তাহলে কয়টা পরমাণু পাইলা, 17টি। এইভাবে কিন্তু কোন যৌগের আসলে কি বের করতে হয়, পরমাণু সংখ্যা হিসাব করতে হয় সহজভাবে। এরপরে দেখো 21 নাম্বারটা, যে তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে। তুতের কি সংকেত জানো বলো তো, কপার সালফেট 5 অণু পানি। তুতের যে 21 নাম্বার যদি তুমি করতে যাও তাহলে কি করতে হবে, যে কপার সালফেট 5 অণু পানি, এটা একটু তোমাদের আমি বের করে দিই, বুঝতে পারছো? তোমরা এটা ভুল করো অনেক সময়। তো তুতের যেটা বের করবা, তো এখানে টোটাল হচ্ছে, দেখো আমি একটু ক্যালকুলেশন করি, যে কপার কয়টা আছে, কপার আছে একটা, তারপরে প্লাস সালফার আছে কয়টা, সালফার আছে হচ্ছে তোমার একটা, একটা আমি দিলাম। এরপরে দেখো এই যে অক্সিজেন আছে কয়টা, 4টা দিছি, এরপরে প্লাস এই যে 5টা কিন্তু এটার সাথে গুণ বোঝাচ্ছে, তাই না? তাহলে 5, এই যে ব্রেকেট দিবা, দিয়ে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, এবং অক্সিজেন আছে একটা, এই যে একটা দিলাম। এরপরে দেখো 1 এবং 1 যোগ করলে 2, 2 আর 4 যোগ করলে কত হবে, 6 হবে, আমি 6 দিলাম। এরপরে 5 গুণন এই 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হবে। তাহলে দেখো আমরা 3 দিলাম, এরপরে 6, আর 3 আর 5 গুণ করলে কত হবে, 3 5 15, আর এই 15 আর 6 যদি যোগ করো তাহলে হবে কত, 21। তার মানে তুতের একটি অণুতে আমাদের পরমাণু থাকে কয়টা, 21টা। তাহলে কপার সালফেট 5 অণু পানির যে পরমাণু সংখ্যা কয়টা, 21টা। তোমরা বুঝতে পারছো কিভাবে বের করবা। 1 নাম্বার প্রশ্ন বলছে যে জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত, উত্তর হবে খ 2টি। 23 নাম্বার প্রোপেনের অণুতে কতটি একক বন্ধন আছে, প্রোপেন, উত্তর হবে ঘ 10টি। তারপর 24 নাম্বার বলছে যে টেট্রাক্লোরাইড CCl4 যে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত, উত্তর হবে ঘ, খ হবে 8টি। নাম্বার কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে, উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক নাম্বারটা সঠিক। 26 নাম্বার কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী, উত্তর হবে অ্যামোনিয়া, ঘ NH3। এরপরে 27 নাম্বার বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটির 2 এর নিয়ম পালন করে, উত্তর হবে ঘ লিথিয়াম। নাম্বার প্রশ্ন তোমাকে বলছে বন্ধন গঠনের 2 এর নিয়ম মেনে চলে, বন্ধন গঠনের 2 এর নিয়ম মেনে চলে শুধুমাত্র 3 নাম্বার CH4, এই যে 3 নাম্বারটা সঠিক হবে। এরপরে 29 নাম্বার যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক নিয়ম মেনে চলে, উত্তর হবে 1 ও 3। কি কি আছে, 1 আছে টেট্রাক্লোরাইড, আর হচ্ছে বোরন ক্লোরাইড। হ্যাঁ, তাহলে এখানে তোমার 1 এবং হাইড্রোজেন সালফেট, তাহলে এখানে তোমাকে উত্তর হবে 1 এবং 3 সঠিক হবে। প্রশ্ন বলছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। কিভাবে, যে ম্যাগনেসিয়াম, দেখো এই যে ম্যাগনেসিয়াম সে 2টা ইলেকট্রন ত্যাগ করে আবার অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, ফলে এই যৌগটা গঠিত হয়। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, তাহলে এখানে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে থাকবে হচ্ছে 10, তাহলে 10 নাম্বার মৌল হচ্ছে কি নিয়ন। আবার দেখা যাচ্ছে এই যে অক্সিজেন হচ্ছে 8 নাম্বার মৌল, 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে 2টা গ্রহণ করলে আবার কি 10-এ পরিণত হচ্ছে,
তার মানে 10 নম্বর মৌল হচ্ছে কি নিয়ন। তার মানে যে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এগুলোর বিস্তারিত যদি ভালো করে বোঝাইতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু সময় সাপেক্ষে দেখা যাচ্ছে সেটা করতে পারলাম না। ইনশাআল্লাহ নেক্সট টাইম অবশ্যই ভালো করে বুঝাই দিব। 31 নাম্বারটা দেখো যে কোনটি অ্যানায়ন। আমরা জানি অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন, আর ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন। তো এখানে দেখতেছি 12, এই যে 12 হচ্ছে প্লাস, সে ত্যাগ করবে, তার মানে ক্যাটায়ন। এই যে 16 প্লাস, তার মানে 16 সালফার, সেটাও ত্যাগ করবে। এবং এখানে হচ্ছে 18, সে তো নিষ্ক্রিয়। আর এখানে দেখতেছি 17, 17 মানে সে একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে গ্রহণ করলে সে কি ঋণাত্মক হয়ে গেল, তার মানে ঘ নাম্বারটা সঠিক হবে। তাহলে কোনটি অ্যানায়ন? এই যে ক্লোরিন আছে 17 নাম্বার, সেটা অ্যানায়ন। এরপরে 32 নাম্বার ক্যালসিয়াম হাইড্রাইড, এই এই কোন ধরনের বন্ধন বিদ্যমান? উত্তর হবে আয়নিক বন্ধন বিদ্যমান। এরপরে 33 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে কোনটি সমযোজী যৌগ অণু গঠন করে? উত্তর হবে নাইট্রোজেন। হ্যাঁ, নাইট্রোজেন সমযোজী যৌগ অণু গঠন করে। এরপরে হচ্ছে দেখো যে আমাদের 34 নাম্বার, নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে? উত্তর হবে 3টি। বন্ধন জোড় ইলেকট্রনের আসলে অনেক হিউজ পরিমাণ পড়া আছে। তো ইলেকট্রন এখানে বন্ধন জোড় ইলেকট্রনের জন্য আমাদের কতটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে? 3টি থাকে, এটা তোমরা শিখে নিও। এরপরে দেখো 35 নাম্বার, কোনটি অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? উত্তর হবে খ নাম্বার, অক্সিজেন দ্বিবন্ধন বিদ্যমান। 36 নাম্বার প্রশ্ন বলছে কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? উত্তর হবে গ কার্বন হাইড্রাইড, কার্বন হাইড্রাইড। এরপরে 35 নাম্বার প্রশ্ন বলছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? উত্তর হবে ক 5টি। 34 নাম্বার প্রশ্ন বলছে যে ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? উত্তর হবে কি 6 জোড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রন নাই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নিও। এরপরে দেখো যে 39 নাম্বার প্রশ্ন যে অ্যামোনিয়া অণুতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? উত্তর হবে অ্যামোনিয়া অণুতে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। 40 নাম্বার, অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন আছে? উত্তর হবে গ 3টি সমযোজী বন্ধন আছে। 41 নাম্বার, অ্যামোনিয়া অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কতটি? উত্তর হবে গ 3টি। 42 নাম্বার, সালফার ডাইঅক্সাইড যৌগে কতটি বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন আছে? উত্তর হবে ঘ 4 এবং 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে, যে নাম্বারের প্রশ্নের সমস্যা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে বলবা, ওইভাবে আমি আবার প্রয়োজন হলে আরেকটা টিউটোরিয়াল তোমাকে দিব। 43 নাম্বারটা হচ্ছে দেখো কোন যৌগটি মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সমান? উত্তর হবে গ H2O। 44 নাম্বার, কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি? উত্তর হবে খ 2টি। সালফারের সঠিক সংকেত কোনটি? এই যে ম্যাক্সিমাম ভোটে কিন্তু আসে এটা, যে 45 নাম্বার, সালফারের সঠিক সংকেত হচ্ছে S8। আসবে এইবারও, তোমরা একটু ভালো করে শিখে নাও। 46 নাম্বার, নিচের কোন পদার্থটির মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান? এটা উচ্চ ওজনের সংকেত O3 এর ভিতরে। 47 নাম্বার, ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে কোন যৌগটি? উত্তর হবে ক H2S। 48 নাম্বার প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 5টি, এটা তোমরা শিখে নিবা। উত্তর হবে 1 2 3। অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে কেন্দ্রীয় পরমাণু পি। এরপরে 49 নাম্বার প্রশ্ন, ক্লোরিন একটা অণুতে যে সমযোজী বন্ধন বিদ্যমান, উভয় পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে। হ্যাঁ, উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন লাভ করে, এটা ভুল কথা। তার উত্তর হবে 1 এবং 3। উত্তর নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দ্বিবন্ধন দেখা যায়। দ্বিবন্ধন কোথায় কোথায় দেখা যায়? যে অক্সিজেন অণুতে, তারপরে বিউটেন অণুতে এবং ডায়োক্লোরো মিথেন অণুতে। উত্তর হবে 1, সেটা হচ্ছে ক নাম্বারটা সঠিক হবে। এরপরে দেখো 51 নাম্বার, কোনটি পানিতে দ্রবণীয়? উত্তর হবে সাধারণ লবণ পানিতে দ্রবণীয়। এরপরে 52 নাম্বার প্রশ্ন বলছে কোন যৌগটি পানিতে দ্রবণীয়? উত্তর হবে পটাশিয়াম সালফেট পানিতে দ্রবণীয়। তোমরা এটা শিখে নাও, মুখস্থ করে নাও। তারপরে হচ্ছে নিচের কোনটি, দেখো 53 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন যৌগে পোলারিটি বিদ্যমান? উত্তর হবে ঘ, এটা হচ্ছে মিথানলে পোলারিটি বিদ্যমান। 54 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়? উত্তর হবে গ ক্যালসিয়াম ক্লোরাইড। 55 নম্বর প্রশ্ন বলছে কোনটি পানিতে অদ্রবণীয়? সেটা হচ্ছে মিথেন গ্যাস CH4। 56 নম্বর প্রশ্ন বলছে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটি? উত্তর হবে ক পটাশিয়াম। 57 নম্বর প্রশ্ন নিচের কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? উত্তর হবে গ C6H12O6। 58 নম্বর প্রশ্ন, এই হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে কি কি আছে? যে 1 2 3 পোলারিটি আছে, 2 এর নিয়ম মেনে চলে পানিতে দ্রবণীয়। উত্তর হবে ঘ 1 2 3। 59 নম্বর প্রশ্ন, XOY দ্বারা গঠিত যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা কতটি? উত্তর হবে ক 4টি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ 59টা। এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলো, এর বাইরে তোমাদের কোনো ধরনের প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। এই কটা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে কমন পাবা, পঞ্চম অধ্যায় থেকে যে কটা এমসিকিউ আসে এখানে এই কটা পড়লে তুমি এখান থেকে কমন পাবা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা শিখে নিব। দেখো, 1 নাম্বারটা তোমাকে বলছিল তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলে কোনটির পরিবর্তন হয় না? উত্তর হবে অণুর গঠন পরিবর্তন হয় না। 2 নাম্বার বলছে কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, প্লাস সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা মুখস্থ রাখো, কত কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এখানে 3 নাম্বার কোনটি বিজারক পদার্থ? উত্তর হবে কি এই যে Fe2+। যারা 11 নাম্বারটা কোনটি বিজারক পদার্থ? উত্তর হবে ক নাম্বার Fe2+। এরপরে 4 নাম্বার প্রশ্ন বলছে Sn4+ প্লাস Fe2+ Sn2+ Fe3+ বিক্রিয়াটি কোন ধরনের বিজারক ঘটে? উত্তর হচ্ছে কোনটি বিজারক ঘটে? উত্তর হচ্ছে Sn4+। 5 নাম্বার কোনটি বিজারক? উত্তর হবে ঘ নাম্বার Pb lead2+। 6 নাম্বার প্রশ্ন বলছে কোনটি জারক পদার্থ? উত্তর হবে কপার প্লাস হচ্ছে জারক পদার্থ। 7 নাম্বার হচ্ছে কপার প্লাস আর যে সিলভার, এখানে যখন তোমাকে বিক্রিয়া ঘটলো তখন তোমার কপার 2+ প্লাস সিলভার এই বিক্রিয়াটি কোন ধরনের বিজারক ঘটেছে? উত্তর হবে ক নাম্বার কপার বিজারক ঘটেছে। 8 নাম্বারটা যে ফেরাস সালফেট অণুতে Fe এর জারণ সংখ্যা কত, আয়রনের জারণ সংখ্যা কত? তো জারণ সংখ্যা আমরা কিভাবে বের করি? যে আমরা জানি একটা যৌগের সম্পূর্ণ জারণ মান হচ্ছে কত? 0। তাহলে এখানে দেখো আয়রনের যদি যেহেতু বের করতে বলছে তাহলে আমি আয়রনকে x ধরে নিব। সালফারের জারণ মান হচ্ছে কত? দুজনে হচ্ছে 6, তাহলে আমি এখানে 6 দেব। এরপরে অক্সিজেনের কত? -2 জারণ মান। এরপরে হচ্ছে পরমাণু আছে কয়টা? 4টা, আমরা এখানে 4 দিব। এরপরে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x প্লাস যেটা হবে তারপরে 6, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 এবং 4 যদি গুণ হয় তাহলে কত হবে? 8 হবে, ইকুয়াল 0। বা এই যে 6 থেকে -8 বাদ দিলে তাহলে থাকবে হচ্ছে -2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু পাইলাম -2টা যদি ডান পাশে দেয় +2, তাহলে আমাদের জারণ মান পাইলাম এই যে কত পাইছি? +2। তো এটার একটা শর্টকাট রুলসও আছে, নিয়মও আছে যে আমাদের কিভাবে এটা +2 পাওয়া যায়। কিভাবে? দেখো যে আমাদের পুরা সম্পূর্ণ একটা যৌগের জারণ মান হচ্ছে কি? 0, তাই না? সম্পূর্ণ একটা যৌগের জারণ মান 0। তো এখানে আমাদের যে এই একটা ফেরাস সালফেটের সংকেতটা দেওয়া আছে, এটা শর্টকাট, মানে প্রত্যেকটা জারণ মানের আমরা এমসিকিউ এর সময় শর্টকাট ফলো করে আমরা জারণ মানগুলো বের করে ফেলবো। কিভাবে স্যার? এটা দেখো যে এই যে আয়রনের আমরা জানি অক্সিজেনের আমাদের অক্সিজেনের যে যোজনী জারণ মান সেটা হচ্ছে কি -2। তাহলে -2 পরমাণু আছে কয়টা? পরমাণু আছে 4টা, তাহলে 4টার জন্য কত হবে? 8 হবে। এখানে কত হবে? 8। আর এখানে সালফারের জারণ মান কত? 6। তাহলে এই ইকুয়েশন এখানে পাইলা কি? +6 এবং -8। তো এই ইকুয়েশন জিরো করতে তোমার এই আয়রনের যোজনী কত লাগবে? কত লাগবে? +2 লাগবে না? দেখো তো, +2 লাগবে। তাহলে +2 আর +6 কত? +8। +8 থেকে -8 বাদ দিলে 0 থাকবে। তার মানে আমরা যে পাইলাম এই যে আয়রনের যোজনী পাইতে কত পাইছি? +2। বাকিগুলো আমরা এইভাবেই সলভ করব, দ্রুত সলভ করার চেষ্টা করব। দেখো 9 নাম্বারটা যে পটাশিয়াম অক্সাইড যৌগে অক্সিজেন জারণ মান কত? তো দেখো এখানে পটাশিয়ামের কথা বলছে, পটাশিয়াম অক্সাইড, রাইট? আমরা এখানে ক্যালকুলেশন না ছাড়াই আমরা এইভাবে করতে পারবো। যেমন পটাশিয়ামের জারণ মান কত? +1, রাইট? এখন এই ইকুয়েশন শূন্য করতে তোমার লাগে হচ্ছে মাত্র -1 ইকুয়াল টু কত? 0। ইকুয়াল কত? 0। তাহলে এখানে তোমার দেখো যে এই অক্সিজেন দুইটা অক্সিজেনের জন্য তুমি জারণ মান পাইছো কত? -1 না? দেখো তো, -1। তাহলে একটা অক্সিজেন পরমাণুর জন্য তুমি কত পাবা? এই যে একটার জন্য দুইটার জন্য যদি -1 হয় তাহলে দুইটার জন্য কত হবে? -1/2 হবে। এই যে -1/2, এই যে ক নাম্বারটা সঠিক হবে -1/2। এরপরে 10 নাম্বারটা বলছে Fe2O3 মানে ফেরাস অক্সাইড Fe এর জারণ মান কত? তো এইভাবেই তোমরা বের করবা। এখানেই বের করতে পারি আমরা যে Fe এর বাইসে, তাহলে মানে এখানে অক্সিজেনের আমরা জানি 2, তাহলে এখানে পরমাণু আছে 3টা, তাহলে 3 দোকানে কত হবে? 6। তাহলে Fe2 এখানে আমাদের ইকুয়েশন সমান করতে তাহলে এখানে লাগবে +6, তাহলে ইকুয়াল টু কত? 0। তাহলে এই যে Fe2 দুইটা আমাদের আয়রনের জন্য অণুর জন্য পাইছে 6 +6, তাহলে একটা আয়রন জন্য জারণ মান পাবো কত? +3 পাবো, তাই না? এই যে +3 সঠিক, ঘ নাম্বারটা উত্তর সঠিক। এরপরে দেখো যে 11 নাম্বার প্রশ্ন করছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো যোগে হাইড্রোজেনের জারণ মান কত? উত্তর হবে এইভাবেই তোমরা বের করবে, উত্তর হবে -1। কত হবে? -1।
এরপরে দেখো 12 নাম্বার যে CH3 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত। তো কার্বনের এখান থেকে তোমরা জারণ মান বের করবা, আমি যেভাবে শিখাইলাম সেইভাবে ট্রাই করবা, চেষ্টা করবা। যদি না হয় তারপর আমাকে বলো, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। 13 নাম্বার হচ্ছে দেখো H2SO3 যৌগে সালফারের জারণ সংখ্যা কত, সেম ভাবে বের করবা তোমরা, কত +4। তারপর 14 নাম্বার SO2 মাইনাস, এই যে SO এখানে যৌগটা ছিল এরকম 2 মাইনাস, তারপর হচ্ছে এখানে 3, হ্যাঁ SO3 এটা একটা যৌগমূলক সংকেত এবং তার আধান হচ্ছে -2 বলছে। এরপরে বলছে সালফারের জারণ মান কত, এটা হবে ঘ নাম্বারটা, এটাও তোমরা এইভাবে বের করো। 15 নাম্বার প্রশ্ন বলছে ওলিয়ামে সালফারের জারণ মান কত, ওলিয়ামের সালফারের জারণ মান হচ্ছে কত, ঘ নাম্বারটা সঠিক হবে। এরপর 16 নাম্বার প্রশ্ন বলছে কপার ডাইকুমেট K2Cr2O7 যৌগে Cr এর জারণ মান কত, উত্তর হবে +6। 17 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোন যৌগে সালফারের জারণ মান +4, উত্তর হবে হচ্ছে খ নাম্বার H2SO3। 18 নাম্বার প্রশ্ন বলছে সোডিয়াম সালফাইডের জারণ মান, সালফারের জারণ সংখ্যা কত, উত্তর হবে খ +4। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবেই পরীক্ষায় আসবেই। 19 নাম্বার সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত, উত্তর হবে ক +2। 20 নাম্বার সোডিয়াম দেখো Na2SO4OH সালফারের জারণ মান কত, এটা তোমরা ওইভাবে বের করবা যেভাবে শিখাইছি, তো 2.5 আসবে। 21 নাম্বার কোন বিক্রিয়াটিতে ইলেকট্রন স্থানান্তর ঘটে, উত্তর হবে ক ক্যালসিয়াম প্লাস হচ্ছে দুই দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তো এটা হচ্ছে কোনটা ইলেকট্রন স্থানান্তর করে, মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এটা গঠিত হয়েছে, আর বাকিগুলা কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয়নি। এরপরে 22 নাম্বার বলছে কোনটি নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বলতে বোঝায় যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন স্থানান্তর হয় না তাদেরকে নন রেডক্স বিক্রিয়া বলে। তো এখানে আমরা গ নাম্বার শিখছি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, এই দুটো বিক্রিয়া করলে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, এখানে কোনো ই হয় না, কি হয় না, অধ্যক্ষেপ হিসেবে সিলভার ক্লোরাইডে কি জমা থাকে। তো এটা হচ্ছে আমাদের কি তোমাকে বলছে নিম্নের কোনটিতে জারণ বিজারণ ঘটে, উত্তর হবে ক দহন বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে। 24 নাম্বার প্রশ্ন করছে দেখো Fe2+, এরপরে প্রোটন সংখ্যা, এই আইসোটোপ বা ভর সংখ্যা দেওয়া হচ্ছে 56 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 26, এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 30, বিজারক হিসেবে কাজ করে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, উত্তর হবে 1 এবং 2 সঠিক হবে। এরপরে 25 নাম্বার বলছে Sn প্লাস হচ্ছে ক্লোরিন বিক্রিয়াতে Sn জারিত হয়েছে, ক্লোরিন বিজড়িত হয়েছে ধাতব মৌলটি অবস্থান্তর মৌল, উত্তর হবে ক 1 ও 2। 26 নাম্বারটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়, এই বিক্রিয়ায় কি কি হয়, ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, তাপ উৎপন্ন হয়, পদক্ষেপ পরে, উত্তর হবে ক 1 ও 2। এরপরে দেখো 27 নাম্বার, এইটার একটা বিক্রিয়া দেওয়া আছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়া দেওয়া আছে, এটাতে উত্তর হচ্ছে তাপ উৎপাদী প্রশমন অধঃক্ষেপণ, উত্তর হবে তিনটাই এখানে করছে, তাপ উৎপন্ন হয়েছে, প্রশমনও হয়েছে এবং অধঃক্ষেপণও হয়েছে, তিনটাই উত্তর হবে সঠিক। 28 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ কত, উত্তর হবে গ নাম্বারটা, এটা হবে -57.34 কিলোজুল। 29 নাম্বার মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে, উত্তর হবে কলিচুন ব্যবহার করবা, তাহলে ব্যথা প্রশমন হবে, কারণ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ব্যথা কি হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়ে যায়। 30 নাম্বার নাইট্রেট অক্সাইড বলছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কপার নাইট্রেট এবং পানি উৎপন্ন হয়েছে, বিক্রিয়ার দর্শকায়ন কোনগুলো, উত্তর হবে যে পটাশিয়াম এবং হচ্ছে নাইট্রেট, এটা হচ্ছে দর্শকায়ন। 31 নাম্বার H2S প্লাস ক্লোরিন সালফার সালফার প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, কি বিক্রিয়া, রেডক্স। তারপরে 32 নাম্বার যে Fe2, এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া বলছে কোনটি তোমার অধঃক্ষেপ থাকে, অধঃক্ষেপ হিসেবে ওই যে জলীয় দ্রবণ হিসেবে অধঃক্ষেপ থাকে পাত্রের তলায়, সেটা হচ্ছে কি অধঃক্ষেপণ বিক্রিয়া, যেটা কি কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, কারণ হচ্ছে কি আমাদের এই যেটা ফেরাস অক্সাইড এটাকে পাত্রের তলায় কঠিন অবস্থায় থেকে যাবে, এই যেটা কঠিন অবস্থায় থেকে যাবে অধঃক্ষেপ হিসেবে। 33 নাম্বার এই যে একটা বিক্রিয়া সিলিকন ক্লোরাইড তারপর প্লাস হচ্ছে পানি বিক্রিয়া করলে সিলিকন হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিক্রিয়াটি কোন শ্রেণীর, উত্তর হবে আদ্র বিশ্লেষণ শ্রেণীর। 34 নাম্বার প্রশ্ন বলছে তুতের রাসায়নিক সংকেত কোনটি, এটি কিন্তু আমরা শিখে আসছে যে কপার সালফেট 5 অণু পানি, যে কপার সালফেট 5 অণু পানি, এটা শিখে নাও তোমরা, হ্যাঁ এটা কিন্তু এমসিকিউ আসে প্লাস হচ্ছে জ্ঞানমূলকের ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আসে। হচ্ছে হ্যাপ্টাহাইড্রেট ফেরাস সালফেটের সংকেত সঠিক সংকেত কোনটি, উত্তর হবে গ ফেরাস সালফেট 7 অণু পানি। 36 নাম্বার বর্ষাকালে বাড়ির ছাদে পিচ্ছিলতা দূর করতে কোন পদার্থটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বালু, বালুর সংকেত হচ্ছে সিলিকন অক্সাইড। তারপরে 37 নাম্বার প্রশ্ন হচ্ছে হেবার প্রণালীতে প্রতি মৌল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ কত, উত্তর হবে 46 কিলো জুল। শিক্ষার্থী বন্ধুরা এই যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি উৎপন্ন করে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, তখন 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। আবার তোমরা এটা সঠিক দিও না, হেবার প্রণালীতে প্রতি মোল অ্যামোনিয়াম উৎপাদনে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ হচ্ছে 46 কিলো জুল, মনে রাখো।
38 নম্বর, কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? উত্তর হবে গ নাম্বারটা, এটা তোমরা শিখে নিও। এটা হচ্ছে চাপের প্রভাব বিদ্যমান। আমরা লাত-শাতিলের নীতি, তাপ, চাপ ও ঘনমাত্রার শিখছিলাম, তখন আমরা এটা বিস্তারিত বলছিলাম। তো 38 এর হবে গ নাম্বারটা সঠিক। আশা করি তোমরা সপ্তম অধ্যায়ের যে এমসিকিউটা আমরা সিলেক্ট করেছি এগুলা তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 11 যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, খনিজ সম্পদ, জীবাশ্ম, এগুলো আমরা শিখবো। দেখো 1 নাম্বার, প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত? উত্তর হবে গ 3%। নাম্বার প্রশ্ন তোমাকে বলছে প্রাকৃতিক গ্যাস বিউটেন ও আইসোবিউটেনের পরিমাণ কত? উত্তর হবে ঘ 4%। 7 নাম্বার বলছে প্রাকৃতিক গ্যাস সাধারণত প্রোপেনের শতকরা পরিমাণ কত? উত্তর হবে ক 6%। 9 নাম্বার প্রশ্ন বলছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে কি? খ মিথেন। কোনটি পানি ও অজৈব, কোনটি অজৈব যৌগ? উত্তর হবে পানি। নাম্বার প্রশ্ন বলছে ফসিল ফুয়েল নয় কোনটি? উত্তর হবে ঘ ইথানল। ফসিল ফুয়েল নয়, ইথানল মানে জীবাশ্ম। 12 নাম্বার প্রশ্ন বলছে পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? উত্তর হবে ঘ 13%। 13 নাম্বার প্রশ্ন বলছে পেট্রোলিয়ামের আংশিক পাতনে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন অংশ পৃথক হয়? উত্তর হবে ঘ গ্যাসোলিন। 14 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে প্রোপেনের কার্বনের শতকরা সংযুক্তি কত? উত্তর হবে গ 81.82%। 15 নাম্বার কেরোসিনের পাতন তাপমাত্রা কত? উত্তর হবে খ 170 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তোমার 16 নাম্বার প্রশ্ন বলছে পেট্রোলিয়ামে যৌগের আংশিক পাতনের সময় কত তাপমাত্রা অঞ্চলে প্যারাফিন মোম পাওয়া যায়? উত্তর হবে ঘ নাম্বার 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন নাম্বার 17, ন্যাপথাতে কার্বন সংখ্যার পরিসর কত? ন্যাপথাতে কার্বন 7 থেকে 14। 18 নম্বর প্রশ্ন পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমাণ কত? উত্তর হবে 5%। পেট্রোলিয়ামে গ্যাসোলিনের পরিমাণ হচ্ছে 5%। এরপরে দেখো 19 নাম্বার, গ্যাসোলিনে কার্বন সংখ্যা কত? কার্বন অণুর সংখ্যা কত? তো গ্যাসোলিনে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে খ নাম্বার 5 থেকে 10। এরপরে বলছে 10 নাম্বার, পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ ন্যাপথা থাকে? সেটা হচ্ছে ঘ নাম্বার 10%। প্রশ্ন নাম্বার 21, সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য কি? উত্তর হবে যে ধর বন্ধন CH2, তারপরে বন্ড। এরপরে 22 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? উত্তর হবে ঘ C10H8। 23 নাম্বার, কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? উত্তর হবে বেনজিন, ঘ। 24 নাম্বার প্রশ্ন কোনটি ন্যাপথালিনের সংকেত? উত্তর হবে গ, এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। এরপর 25 নাম্বার প্রশ্ন বলছে বেনজিনের সংকেত কোনটি? বেনজিনের সংকেত কোনটি? উত্তর হবে গ C6H6। এরপরে 26 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোন অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? দ্বিবন্ধন বিদ্যমান হচ্ছে ঘ নাম্বার C2F4। এরপরে 27 নাম্বার, অ্যারোমেটিক যৌগসমূহ, অ্যারোমেটিক যৌগসমূহ 5, 6 কিংবা 7 সমতুল্য যৌগ একান্ত দ্বিবন্ধন বিশিষ্ট বেনজিনের জাতক। উত্তর হবে হচ্ছে তিনটাই সঠিক, 1, 2, 3। এরপরে দেখো 28 নাম্বার, যে অ্যালকাইল মূলকের যোজনী কত? উত্তর হবে ক 1। এরপরে প্রশ্ন বলছে যে 29 নাম্বার, দেখো একটা প্রশ্ন যে X প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তো X যৌগটা কি? এটি তোমাকে প্রশ্ন করছে। তো যৌগটা হচ্ছে যে আমাদের সোডিয়াম বিউটানয়েড। পরে দেখো উভয় বিক্রিয়ায় যে 30 নাম্বার বলছে একটা বিক্রিয়া দেওয়া আছে যে এটা হচ্ছে কি সোডিয়াম ইথানয়েড বা যে কোনো একটা হতে পারে, অ্যালকোহল, তারপরে কার্বনেটের কার্বক্সিলেটের একক যৌগক দেওয়া আছে, যৌগমূলক দেওয়া আছে। উভয় বিক্রিয়াটিতে লবণটির নাম কি? লবণটির নাম হচ্ছে সোডিয়াম পেন্টানয়েড, সোডিয়াম পেন্টানয়েড। 31 নাম্বার প্রশ্ন বলছে প্রাকৃতিক গ্যাসের দহনে উৎপন্ন হয়, প্রাকৃতিক গ্যাসের দহনে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রেট অক্সাইড। তার মানে 1, 2 সঠিক হবে, 1, 2 সঠিক, ক নাম্বারটা সঠিক হবে। 1, 2 নাইট্রেট অক্সাইড উৎপন্ন হয় না, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। 32 নম্বর প্রশ্ন বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? উত্তর হবে খ C3H6। 33 নম্বর প্রশ্ন বলছে ইথিন হতে ইথেন উৎপন্নকালে কোনটি প্রবাহক হিসেবে কাজ করে? উত্তর হবে ক নিকেল। 34 নম্বর প্রশ্ন বলছে কোনটি যৌগটিকে অলেফিন বলা হয়? কোন যৌগটিকে অলেফিন বলা হয়? হবে ঘ C2H4 কে অলেফিন বলা হয়। 35 নম্বর বিক্রিয়া CH3CH2CH2OH, এটা কি এক যৌগটি হলো? এই যে X যৌগটি হলো সেটা হচ্ছে C3H6, মানে উৎপন্ন হবে, আমরা জানি অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি বিক্রিয়া হয় তাহলে আমাদের কি পাওয়া যায়? অ্যালকিন আমরা পাই, C3H6 পাই। এরপরে দেখো যে 36 নাম্বার, CH3CH জীবন CH2 যৌগটির নাম কি? উত্তর হবে প্রোপিন, যৌগটির নাম প্রোপিন। অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্যের নাম কি? অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে প্রোপিন। তৃতীয় সদস্যের নাম হচ্ছে ঘ নাম্বার C3H6 প্রোপিন। অ্যালকিন শ্রেণীর তৃতীয় সদস্য কোনটি? অ্যালকিন শ্রেণীর তৃতীয় সদস্য হচ্ছে C4H8। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হবে খ C3H6। 42 নম্বর প্রশ্ন, কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন? উত্তর হবে খ C3H4।
এই 43 নাম্বার অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে গ নাম্বার CnH2n-2। এগুলা কিন্তু বিস্তারিত হিউজ পরিমাণ সিকিউ এবং এই জ্ঞানমূলক ক্লাস আলোচনা করছি, তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখে নিবা। 44 নাম্বার নিচের কোনটি ব্রোমোপ্রোপেনের সংকেত? উত্তর হবে ক C3H7Br। এরপর তোমাকে একটা উদ্দীপক দেওয়া আছে, তো দেখো এই উদ্দীপকে জলীয় দ্রবণে আছে প্রভাবক হিসেবে আছে, দেখো এ নাম্বার এই যৌগটির সংকেত কোনটি? এই যে যৌগ আছে এই সংকেত হচ্ছে খ C3H6।